গল্প মামার বাড়ি। লেখক রাকিব। কলেজ শীতকালীন ছুটি দেয়ায় আম্মুর কাছে বায়না ধরলাম মামার বাড়ি বেড়াইতে যাব। আজ 3টা বছর হলো মামার বাসায় যাইনি, কিন্তু আম্মু কিছুতেই রাজি হচ্ছিল না। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। ফোন বের করে অবাক হলাম, কারণ মামার বাড়ি থেকে মামাই ফোন করেছে। আম্মুকে কথা বলতে লাগিয়ে দিলাম। ওপাশ থেকে মামা বলল, মামা হ্যালো, আসসালামু আলাইকুম। আম্মু ওয়ালাইকুম আসসালাম। মামা বোন কেমন আছিস? আম্মু আলহামদুলিল্লাহ ভালো। তুই? মামা আলহামদুলিল্লাহ ভালো। শোন, 4 দিন পর আমাদের গ্রামে আবার শীতকালীন মেলা চালু হয়েছে। তোদের সবার দাওয়াত রইল। তোরা কালই চলে আসবি কিন্তু। অন্য বোনকেও বলেছি, তোরা কিন্তু অবশ্যই আসবি। আম্মু ঠিক আছে। তারপর আম্মু আরো কিছুক্ষণ মামার সাথে কথা বলে ফোনটা কেটে দিল। মনটা আমার খুশিতে নেচে উঠল। আমি তো এটাই চাইছিলাম, আমার জন্য সোনায় সোহাগা। আম্মুকে বললাম, তুমি তো যেতেই চাইছিলে না, এখন তো দাওয়াত পেয়ে গেছো, এখন যাবে তো? আম্মু, হুমাম যাব। খুশি। আমি, হুমাম অনেক খুশি। কবে যাবে? আম্মু, তোর মামা তো কালকেই যেতে বলল। আমি, তাহলে চলো কালকেই যাই। আম্মু, তোর আব্বু আগে বাসায় আসুক, তারপর বলবো। আমি, ঠিক আছে। বলেই আমি আমার রুমে চলে আসলাম, আর আম্মু নিজের কাজে মনোযোগ দিল। ওহ, আপনাদের তো পরিচয়ই দেয়া হলো না। আসুন পরিচয় হওয়া যাক। আমি রাকিব। বগুড়ার ছোট্ট একটা গ্রামে আমার বাসা। অনার্স 2য় বর্ষে পড়াশোনা করছি। আমি আব্বু আম্মুর একমাত্র সন্তান। আব্বু শিক্ষক, আম্মু গৃহিণী। মামার বাড়িতে যাওয়ার অধীর আগ্রহের কারণ হলো আমার মামাতো বোন মিম। মিমকে আমি ছোটবেলা থেকেই অনেক পছন্দ করি। মিমও আমাকে অনেক পছন্দ করে, কিন্তু আমরা কেউ কাউকে বলতে পারি না। আমরা আম্মুরা 3 বোন 1 ভাই। 2 খালার একটা করে মেয়ে, নাম ইতি আর হাফসা। আর মামার 2 মেয়ে, মিম আর মাহি। মিম ইন্টার ফার্স্ট ইয়ার আর মাহি 7-এ। আম্মুরা 3 বোন 1 ভাইয়ের সন্তানের মধ্যে আমি একটা ছেলে, তাই আমি সবার একটু বেশি আদরের। আমার নানু বেঁচে নেই, শুধু নানি আছে। রাতে খাওয়ার সময় আম্মু আব্বুকে বলল, আম্মু, আজকে ভাই ফোন করেছিল, দাওয়াত দিয়েছে। আর তাছাড়া রাকিবের ও কলেজ ছুটি, সেও বায়না করছে মামার বাড়িতে সময় কাটাতে। আব্বু দাওয়াত দিয়েছে, আমি খুশি হয়েছি, কিন্তু জমিতে যে এখনো শীতকালীন ফসল আলু লাগানো হয়নি। আসলে আব্বু টিচারের পাশাপাশি আমাদের নিজস্ব কিছু জমি আছে, সেগুলো চাষ করতে ভালোবাসে। আব্বু এটা বলতেই আম্মু সহ আমারও মন খারাপ হয়ে গেল। তখন আব্বু বলল, আব্বু ঠিক আছে, কাল তুমি রাকিবকে নিয়ে ওর মামার বাড়িতে যেও। আমি 2 দিনের মধ্যে জমির সব কাজ শেষ করে মেলার দিন চলে আসব। এটা বলতে আমাদের মুখে হাসি ফুটে উঠল। আম্মু বলল, আম্মু থ্যাংক ইউ। আব্বু, হুমম। তারপর খুশি মনে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, প্রায় 3 বছর মিমকে দেখিনি। কেমন হয়েছে নিজেও জানি না। যতই দূরে থাকি ভালোবাসা একটু কমেনি, বরং বেড়ে আরো দ্বিগুণ হয়েছে। সব খালাতো বোনেরা আসবে, আর সবচেয়ে বড় কথা, কালকে মিমকে দেখতে পাবো ভাবতেই মনের ভিতরটা আনন্দে নেচে উঠছে। এসব ভাবতে ভাবতে খুশি মনে ঘুমিয়ে পড়লাম। খুব সকালে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিলাম। শীতের সকাল, তাই রোদটা খুব মিষ্টি লাগছে। রোদে বসে ফেসবুক ঘাঁটছি। কিছুক্ষণ পর আম্মু খাওয়ার জন্য ডাক দিল, তাই খাবার খেয়ে রুমে এসে আসলাম। দুপুরের গোসল করে কাপড়গুলো ব্যাগে গুছিয়ে নিলাম। আম্মুও প্যাকিং করে নিল। দুপুরের খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে মামার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মনটা আমার অনেক খুশি। প্রায় 1 ঘন্টা পর বাস থেকে নামলাম। ওখান থেকে একটা রিক্সা নিলাম। আরো 30 মিনিট পর ওখানকার স্ট্যান্ডে নেমে দিল। সেখান থেকে আবার গ্রামের রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটলে তারপর মামার বাড়ি। তাই আমি আর আম্মু হাঁটতে শুরু করলাম। 5 মিনিট হাঁটার পর আমি আম্মুকে বললাম, আমি আম্মু। আম্মু, হুমম বল। আমি, আব্বু এত বোকা কেন? আম্মু, কেন, তোর আব্বু আবার বোকার কি করলো? আমি, বোকা নয় তো কি, এত দূর কেউ বিয়ে করে?
তাও হেঁটে মামার বাড়ি যেতে হচ্ছে। আম্মু ওরে দুষ্টু ছেলে। আমি আম্মুর কথা শুনে হাসতে লাগলাম। আম্মুও মুচকি হাসলো। আরো কিছুক্ষণ হাঁটার পর পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল, মানে আমার মামার বাড়ি। গ্রামে সবার মাটি আর টিনের বাসা, কিন্তু মামা একটু মধ্যবিত্ত, তাই ছাদ দেয়া ইটের বাসা। কিন্তু বাসার সামনে সুন্দর একটা উঠান, আর উঠানের পাশেই একটা পুকুর, আর পুকুরের চারিপাশে মামা খেজুরের গাছ লাগিয়েছে। বাসায় ঢুকতেই প্রথমে মামির সাথে দেখা। আমি আসসালামু আলাইকুম মামি। মামি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রাকিব? অনেক বড় হয়ে গেছো। আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন মামি? মামি আলহামদুলিল্লাহ ভালো। আপা কেমন আছেন? আম্মু ভালো আছি ভাবি। ভাই কোথায়? মামি একটু বাজারে গেছে, এসে পড়বে। আমার চোখ জোড়া অস্থির হয়ে একজনকে খুঁজতেছে। আমার অস্থিরতা দেখে মামি বলে উঠল, মামি রাকিব কাকে খুঁজো? আমি আমার গার্লফ্রেন্ড। মামি মানে? আমি মানে নানি। নানি কোথায়? মামি রুমই আছে। দাঁড়াও, ডেকে দিচ্ছি। আমি লজ্জায় পুরাই ডাহা মিথ্যা কথা বললাম, কারণ আমার চোখ জোড়া অস্থির হয়ে নানিকে নয়, বরং আমার মামাতো বোন মিমকে খুঁজছে, যার জন্য এখানে আসা। কিন্তু সে কোথা থেকে দেখতে পাই না কেন। তারপর নানি চলে আসলো, তাই আমি বললাম, আমি আসসালামু আলাইকুম নানি। নানি ওয়ালাইকুম আসসালাম। আমি বাহা, আমার গার্লফ্রেন্ড তো আরো সুন্দর হয়ে গেছে। তা আপনার এই রূপের রহস্যটা কি শুনি? নানি, এই শুরু হলো তোর ফাইজলামি। বলেই সবাই হাসতে লাগলো। আমিও হেসে নানিকে জড়িয়ে ধরলাম। তারপর আম্মু মামিকে বলল, আম্মু ভাবি মিম আর মাহিওরা কই? আমি মনে মনে বললাম, এই তো আসল প্রশ্ন করেছে আম্মু। থ্যাংক ইউ আম্মু। তারপর আমি বলল, মামিও তো একটু পাশের বাড়ি গেছে। আপা তোমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি ওদের ডেকে নিয়ে আসছি। আম্মু, ওদের ডাকতে হবে না, আসবেই নি। তুমি আমাদের সাথে থাকো তো ভাবি। কতদিন পর দেখলাম। যা হো আম্মু মুডটাই খারাপ করে দিল। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আম্মু মামির সাথে উনুনে রান্না করছে আর গল্প করছে। ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে। আমি পুরো বাড়িটা ঘুরে দেখছি। একটা রুমে ঢুকে পড়লাম। রুমটা অনেক সুন্দর গোছানো। হয়তো এটাতেই মিম থাকে। রুমটা এত সুন্দর সাজানো দেখে আরো একবার ক্রাশ খেলাম। রুমটা যদি এত সুন্দর হয় তাহলে সেও অনেক সুন্দর হয়েছে। হঠাৎ বাহিরে ওর কণ্ঠ শুনতে পেলাম। তার মানেও আসছে। আম্মুর সাথে কথা বলছে। মিম ফুপি কেমন আছেন? আম্মু ভালো। তুমি কেমন আছো মা? মিম আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি একটা আসেন? আর কেউ আসেনি। আম্মু না, রাকিব আসছে। মিম, রাকিব ভাইয়া কোথায়? আম্মু, রাকিব রুমই আছে। যাও। মিম আর এক মুহূর্ত দেরি না করে আমার সাথে দেখা করার জন্য ছুটে আসলো। প্রথমে গেস্ট রুমে গিয়ে আমাকে না পেয়ে সব রুম খুঁজতে লাগলো। অবশেষে তার রুমে এসে আমাকে খুঁজে পেল। দরজা খোলার শব্দ পেলাম। আমি উল্টো দিকে ঘুরে আছি। কেউ কোনো কথা বলছি। আমি বুঝতে পারছি এটা মিম, কারণ ও আসার সাথে সাথে আমার হার্টবিট অনেক জোরে ধকধক করছে। দুইজনেই নিস্তব্ধ। এতক্ষণ ওকে দেখার জন্য অস্থির ছিলাম। আর ও কাছে আসার পর কেন জানি পিছনে ঘুরে তাকাতে পারছিলাম না। হঠাৎ আমরা দুজনেই চুপচাপ আছি। কেউ কোনো কথা বলছি না। আমার হার্টবিট বেড়ে অনেক জোরে চলতে লাগলো। হঠাৎ মিম বলে উঠল, মিম কেমন আছো তুমি? আমি ভালো ছিলাম না, কিন্তু এখন অনেক ভালো। তুমি কেমন আছো? মিম, হুমম আমি ভালো আছি। তুমি কি পিছন ফিরিয়ে আমার সাথে কথা বলবে? আমার দিকে তাকাবে না? আমি সেরকম কিছু না। বলেই আমি মিমের দিকে ফিরে তাকালাম। ওর দিকে তাকাতেই আমার চোখ মিমের দিকে আটকে যায়। মনে হচ্ছে পৃথিবী এখানেই থেমে যাক। দেখার তৃষ্ণাটা মিমকে দেখার পর আরো বেড়ে গেল। আগের থেকে অনেকটা বেশি সুন্দরী হয়ে গেছে মিম। রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে হয়তো ওর এই সুন্দরতা নিয়ে একটা কবিতাই লিখে ফেলতেন। ওর দিকে তাকিয়ে আমি আরো একবার ক্রাশ খেলাম। আমার ধ্যান ভাঙল মিমের কথায়। মিম বলে উঠল, মিম ভাইয়া এভাবে কি দেখছো?
তুমি তো আমার দিকে তাকাতেই চাইলে না। তুমি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। মিম ডাক তবুও লক্ষ্য করেছো। আচ্ছা বাদ দাও। মিম আচ্ছা এখন বলো তুমি ভালো ছিলে না, এখন আবার অনেক ভালো। কারণটা কি? কারণটা অজানা, আর জানলেও বলতে পারবো না। মিম বিড়বিড় করে বলল। মিম এখনো সেই ভীতুই রয়ে গেছে। কখনো বলতে পারবে না মনে হয়। আমি কিছু বললে? মিম না হহ কিছু না। এখন কোন ক্লাসে আছো তুমি? মিম ইন্টার ভর্তি হলাম। আমিও হহ ওকে। মিম চলো আম্মু আর ফুপ্পির কাছে যাই। না হহ এখানে থাকো না কিছুক্ষণ প্লিজ। মিম ওকে। তারপর কিছুক্ষণ মিম আমার কাছে থাকতেই বাজার থেকে ফিরে আসলেন মামা। তখন মিম বলল, মিম এখন আমি যাই, আব্বু এসে পড়েছে। বলেই আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে এক দৌড়ে রুম থেকে বের হয়ে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। মামা আম্মুকে দেখে বলল, মামা আসসালামু আলাইকুম। আম্মু ওয়ালাইকুম সালাম। মামা কেমন আছিস বোন? আম্মু আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? মামা আলহামদুলিল্লাহ ভালো। দুলাভাই কি? আম্মু তোর দুলাভাই 2 দিন পর আসে। মামা ও হহ আচ্ছা। ভাগিনা কই অনেকদিন দেখি না। আম্মু রুমই আছে। তারপর আমি ওর রুম থেকে বের হয়ে মামার সাথে দেখা করলাম। তার সাথে কুশল বিনিময় করলাম। তারপর মামা রুমে চলে গেল। আমি আম্মুর সাথে উনুনের পাশেই বসে রইলাম। মিমও সেখানে আছে। আমি মাঝে মাঝে মিমের দিকে আর চোখে তাকাচ্ছি। দেখলাম মিমও মাঝে মাঝে তাকাচ্ছে। রাতে খাওয়ার সময় আমি চেয়ার টেনে বসে পড়লাম। মিম এসে আমার পাশে চেয়ার টেনেই বসে পড়ল। খাওয়ার সময় পায়ে নরম কিছু স্পর্শ পেলাম। নিচের দিকে খেয়াল করে দেখলাম মিম আমার পায়ে আলতো করে তার পাটা স্পর্শ করাচ্ছে। আমি মিমের দিকে তাকিয়ে দেখি মিম মুচকি হাসছে। মামার কণ্ঠ পেয়ে মিম পাটা সরিয়ে নিল। মামা বলে উঠল, মামা ভাগিনা এখনো টাইট প্যান্ট পরে আছো কেন? আমার লুঙ্গি আছে, ওইটা দিবনি। না মামা, আমি লুঙ্গি পরবো না। মামা কেন, কি সমস্যা? সমস্যা আছে। আপনাকে বলা যাবে না। নানি কেন? নানু ভাই লুঙ্গি পরলে আরামে ঘুমাতে পারবা। আমার এত আরাম লাগবে না নানি। আমাদের কথা শুনে আম্মু মুচকি হাসতে লাগলো। আম্মুর হাসি দেখে মামা বলে উঠল, মামা কি ব্যাপার আপু, তুমি হাসছো কেন? ঘটনাটা কি বলতো একটু। আম্মু না প্লিজ। তখন মিম আমার মুখ চেপে ধরে বলল, মিম ফুপ্পি তুমি বলতো কাহিনী কি? আম্মু আসলে ও রাতে লুঙ্গি পরলে সকালে সেই লুঙ্গি খাটের তলায় পাওয়া যায়। এটা শুনে সবাই আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আর মিম তো আমার মুখ ছেড়ে দিয়ে অট্টহাসি দিতে লাগলো। আমি আম্মুর দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলাম, যাহহ আম্মু আমার পাঁচগ্রাম মান সম্মান রেখে বাকি মান সম্মান গুলোর ফালুদা করে দিল। মিম এখনো অট্টহাসি দিচ্ছে, তাই আমি ওর পায়ে অনেক জোরে পা রাখলাম। আর মিম আহ করে উঠল। মামা বলল, মামা কি হয়েছে? মিম মনে হয় বিড়াল। মামা ও হহ আচ্ছা। এবার আমি মুচকি হাসলাম। মিম আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আমি সেদিকে কোনো আমল না দিয়ে খাবার খেতে লাগলাম। খাওয়া শেষে আমি আমার রুমে চলে গেলাম। দেখলাম পিছনে পিছনে মিম ও আমার সাথে আমার রুমে চলে আসছে। আমি মিমকে বললাম, কি ব্যাপার মিম, তুমি আমার রুমে? মিম তুমি আমাকে পা দিয়ে এত জোরে গুঁথা দিলে কেন? তুমি আমার ওই কথা শুনে এত জোরে হেসে উঠলে কেন? মিম এটা তো হাসির কথাই। এত বড় ছেলে নাকি লুঙ্গি ঠিক থাকে না হিহি। আবার মিম ওহ সরি। হুম ঠিক আছে। মিম যেন পায়ে কত জোরে ব্যথা পাইছি। ওহ তাই? তাহলে পাটা একটু এগিয়ে দাও দেখি। বলেই আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। তারপর আমার হাঁটুর উপর মিমের পাটা উঠিয়ে নিলাম। মিম বলে উঠল, মিম কি করছো? চুপচাপ দেখে যাও। তারপর মিম চুপ হয়ে গেল। দেখলাম পাটা লাল হয়ে গেছে। সত্যিই অনেক জোরে গুঁথা লাগছে। তারপর আমি আমার হাঁটুতে মিমের রাখা পায়ের উপরে কিস করলাম। এরকম কাণ্ড দেখে মিম অবাক হয়ে গেল। এরকম করবো সে ভাবতেই পারেনি। মিম আমার স্পর্শ পেয়ে কেঁপে উঠল। তারপর আমি বললাম,
আমি তখন ব্যথা দিয়েছি, নাও এখন আদর দিলাম। এখন খুশি? মিম আমার কথার কোনো উত্তর না দিয়ে লজ্জায় মাখা মুখ নিয়ে নিজের রুমে দৌড়ে চলে গেল। আমিও আর কিছু না বলে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে গেছি জানি না। সকালে ঘুম ভাঙল মিমের ডাকে। মিমের ছোট বোন মাহিও ছিল। মিম ডাকে ভাইয়া। আমি উম্মম। মিম উঠো, আর কত ঘুমাবে? আমি যাও তো আম্মু, ডিস্টার্ব কইরো না, আর একটু ঘুমাই। মিম আমাকে আম্মু বলা, তাই না দাঁড়াও, ঘুমের 12টা বাজাচ্ছি। বলেই মিম রান্নাঘর থেকে এক বালতি পানি এনে গায়ে ঢেলে দিল। আর সাথে সাথে আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠি। এমনিতেই শীতের সকাল, তার মধ্যে যদি 7 সকালে ঠান্ডা পানি পড়ে, ব্যাপারটা কি হবে বুঝুন আপনারা। মিমের দিকে তাকিয়ে দেখি মিম হেসেই কুল পাচ্ছে না। আমি বললাম, আমি এইটা তুমি কি করলে? মিম আমাকে আম্মু ডাকার ফল। আমি তো ঘুমের ঘোরে বলে ফেলছি। মিম তবুও বলছো তো? আমি হুম, ভালো করছো। বাহিরে যেতেই মামা মামি জিজ্ঞেস করলেন এরকম কেমনে হলো। আমি কিছু না বলতেই মাহি সবকিছু বলে দিল। মামি একটু মিমকে বকা দিলেন। আমি নিষেধ করাই থামলো। মামি ভেজা শরীরে না থেকে গোসল করতে বললেন। আমি ওয়াশরুমে গিয়ে 7 সকালেই গোসল করে নিলাম। খালি টাওয়েল পরে রুমে চলে আসলাম। ড্রেস চেঞ্জ করবো এমন সময় মিম আমার রুমে আসলো, আর আমিও তখন মিমের দিকে তাকালাম। মিম আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, আর আমি করুণ দৃষ্টি দিয়ে ওর দিকে তাকিয়ে আছি। এভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আমি একটা চিৎকার দিলাম। আমি মিম বলেই মিম একটা দৌড়ে আমার রুম থেকে বের হয়ে চলে গেল। আমিও তাড়াতাড়ি করে কোনোরকম ড্রেস চেঞ্জ করে নিলাম। তারপর মিমের রুমে চলে আসলাম। এসে দেখলাম মিম নেই, তাই বাহিরে চলে আসলাম। এসে দেখি এখানেও মিম নেই। মামিকে বললাম, মামি মিম কই? মামি জানি না, ছাদে দেখো। আমি ওকে। তারপর আমি সরাসরি ছাদে চলে আসলাম। এসে দেখি মিম এখানেই আছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছি না। তাই মিমই বলল, মিম কিছু বলবে নাকি ভাইয়া? আমি হ্যাঁ না মানে। মিম কি হ্যাঁ না করছো? কি বলবে তাড়াতাড়ি বলো। আমি না মানে তখন তুমি কি কিছু দেখেছো? মিম কখন? আমি ড্রেস চেঞ্জ করার সময়। মিম আমার কথা শুনে মুচকি হাসলো। ওর হাসি দেখে আমার ভয় লাগছে, সত্যিই কিছু দেখে নিল না তো। তাই আমি আবার বললাম, মিম তুমি হাসছো কেন? কি দেখছো সত্যি করে বলো। মিম আমি কিছুই দেখিনি। বলেই মিম হাসতে হাসতে নিচে চলে গেল। আমি মনে মনে ভাবলাম, আমি কিছু না দেখলেও এভাবে হাসছে কেন? এটা মিম ঠিক করলো না। তারপর আমিও নিচে চলে আসলাম। এসে সবাই মিলে একসাথে নাস্তা করে নিলাম। বিকেলে ছোট খালামুনিও চলে আসলো। সাথে ছোট খালামুনির মেয়ে হাফসা, আর খালামুনির কোলে আর একটা পিচ্ছি মেয়ে। আমি খালামুনির কাছে গিয়ে বললাম, কেমন আছেন খালামুনি? খালামুনি আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? তোমাকে অনেকদিন পর দেখলাম। আমি ভালো আছি। তো খালামুনি, এই পিচ্ছি আবার কবে হলো? জানি না তো। নাম কি? খালামুনি 3 বছর হলো। ওর নাম হাবিবা। আমি বাহ, সুন্দর নাম। তা হাফসা, তুমি কোন ক্লাসে এখন? হাফসা 7 ভাইয়া। আমি ওহ আচ্ছা। তারপর আমরা সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিতেই সন্ধ্যায় বড় খালামুনির আগমন, আর সাথে ওনার মেয়ে ইতি। আমি ওনার কাছে গিয়ে, আসসালামু আলাইকুম খালামুনি। খালামুনি ওয়ালাইকুম আসসালাম। রাকিব কেমন আছো বাবা? আমি আলহামদুলিল্লাহ ভালো খালামুনি। আপনি কেমন আছেন? খালামুনি আলহামদুলিল্লাহ ভালো। ইতি কেমন আছো? তুমি কোন ক্লাসে? ইতি ভাইয়া, আমি এবার ইন্টার সেকেন্ড ইয়ার। আমি বাহ। এতক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। তারপর সব খালামুনি, আমার আম্মু মামি নানি উনুনে রান্না করছে আর আড্ডা দিচ্ছে। আর আমরা খালাতো ভাই বোনেরা মিলে একসাথে আড্ডা দিচ্ছি। কতদিন পর সবাই এরকম একত্রিত হয়েছি আমার নিজেরই মনে নেই। আড্ডা দেওয়ার সময় ইতি হেসে হেসে আমার গায়ের উপর ঢলে পড়ছে, যেটা মিমের একদম পছন্দ হচ্ছে না, আর আমারও পছন্দ হচ্ছে না। রাতে খাওয়ার সময় বড় খালামুনি আমার আম্মুকে হঠাৎ বলে উঠল, খালামুনি বোন, তোর ছেলেকে বিয়ে দিবি না?
খালামুনির কথা শুনে আমার গলায় ভাত আটকে গেল। আমি ওনার কথা শুনে কাশতে লাগলাম। দেখলাম মিম আমার দিকে তাকিয়ে আছে। মিম পানির গ্লাস এগিয়ে দিল। আমি পানি খেয়ে বললাম, আমি কি বলেন খালামুনি, আমার কি এখন বিয়ের বয়স হয়েছে নাকি? খালামুনি কলেজে উঠলেই বিয়ের বয়স হয়ে যায় আব্বু। আমি কিছুক্ষণ পর খালামুনি আবার বলে উঠল, খালামুনি শোন বোন, তুই চাইলে আমার মেয়ে ইতির সাথে তোর ছেলে রাকিবের বিয়ে দিতে পারি। খালামুনির কথা শুনে আমি বিষম খেলাম, তাই একটু পানি খেয়ে শান্ত হলাম। এতক্ষণে খালামুনির আসল উদ্দেশ্য জানতে পারলাম। ইতির দিকে তাকিয়ে দেখি সেও মুচকি হাসছে। তার মানে ইতিও রাজি আছে। তারপর আমি মিমের দিকে তাকালাম। দেখলাম মিম ও আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু মনটা একটু খারাপ। আমি খালামুনিকে বললাম, আমি খালামুনি, এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছাই নেই। আর আপনার মেয়েকে তো করার প্রশ্নই আসে না। বলেই আমি খাওয়ার প্লেট ছেড়ে উঠে পড়লাম। মামি বলল, মামি রাকিব খাওয়া শেষ করে যাও। আমি না মামি, খিদে চলে গেছে। বলেই আমি রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর মিম ও আমার রুমে চলে আসলো। এসে আমাকে বলল, মিম তুমি ওইভাবে রিয়েক্ট করলে কেন? আমি ওকে বিয়ে করতে পারবো না। মিম কেন? কারণ আমি। মিম বিড়বিড় করে বলছে, প্লিজ এখন তো বলে দাও। আমি কিছু বলতে যাব তখনই বাকি খালাতো ভাই বোনেরা আমার রুমেই চলে আসলো। আর কিছুই বলতে পারলাম না। মিম ওদের বলল, মিম তোমরা এখানে? আচ্ছা, আমরাও আড্ডা দিতে আসলাম। তারপর আর কিছু না বলে সবাই আড্ডা দিতে লাগলাম। অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে যে যার রুমে ঘুমানোর জন্য চলে গেল। খুব ভোরে ঘুম ভাঙলো মিমের ডাকে। মিম ভাইয়া। আমি উম্মম, বলো কি হয়েছে? মিম উঠো। আমি কেন? আর এত ভোরে আমি কখনোই উঠি না। যাও তুমিও ঘুমাও। মিম উঠবে নাকি কালকের মতো গায়ে পানি ঢেলে দিব? আমি এত ভোরে উঠে কি করব বলো? মিম চুরি করে খেজুরের রস খাবো, আসো। বাহিরে ইতি হাফসা দুইজন দাঁড়িয়ে আছে। আমি কি হহ চুরি করব? মিম হুম, কিছুই হবে না, আসো। চুরি করে খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। আসো তো। বলেই মিম আমাকে জোর করে টেনে তুলল। তাই ফ্রেশ হয়ে আসলাম। উঠে অনেক ঠান্ডা লাগছে, তাই মিমকে বললাম, আমি অনেক ঠান্ডা লাগছে, দাঁড়াও একটা চাদর নেই। তারপর আমি চাদর গায়ে জড়িয়ে খালাতো বোন আর মিমের সাথে বেরিয়ে পড়লাম। বের হয়ে দেখি চারিদিকে কুয়াশায় ঢাকা। মনে হয় কুয়াশা চারিদিকে আমাদের ঘিরে রেখেছে। ওদের সাথে বের না হলে বুঝতেই পারতাম না শীতের সকালটা এত সুন্দর আর মধুর হয়। মিমকে একটা ধন্যবাদ জানালাম। মামার বাসার বাহিরে একটু দূরে গিয়ে পুকুর পাড়ের চারিদিকে শুধু খেজুরের গাছ। প্রতিটা খেজুরের গাছে একটা করে ঠিলা ঝুলছে। মিম বলল, মিম ভাইয়া গাছে উঠো। আমি একটা খাটো গাছে উঠে খেজুরের রসের ঠিলাটা পারলাম। রস পুরো ভর্তি হয়ে আছে। আমি ওদের বললাম, আমি না, ওকে খাবে খাও। মিম তুমি আগে খাও। আমি ঠিক আছে বলে ঠিলা থেকে কিছু রস খেলাম। অনেক ঠান্ডা কিন্তু অনেক মজাদার। তারপরে একে একে সবাই রস খেলো। ওদের গায়ে মোটা সোয়েটার আছে, কিন্তু মিম হালকা সোয়েটার পরেছে। তাই খেজুরের রস খেয়ে মিম ঠান্ডায় থকথক করে কাঁপতে লাগলো। মিম আমাকে বলল, মিম ভাইয়া আমার অনেক ঠান্ডা লাগছে। বলেই হাত দুটো মুঠো করে কাঁপতেছে। তারপর আমি আমার গা থেকে চাদর খুলে ওর গায়ে পরিয়ে দিলাম। এটা করাই দেখি ইতিয়ের হাফসা আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি বললাম, আমি কি, তোমরা তাকিয়ে আছো কেন? হাফসা ভাইয়া মিমকে যেভাবে কেয়ার করছো মনে হচ্ছে তোমার বউ। বলার সাথে সাথে মিম আমার দিকে তাকালো। দেখলাম মিম লজ্জা পাচ্ছে। তারপর আমি ওকে বললাম, আমি পিচ্ছি আছো, পিচ্ছির মতোই থাকো, বেশি পাকনামো না করে চলো এখান থেকে। বলেই আমরা হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ আহ করেই ধপ করে মাটিতে বসে পড়লো। তখন আমি বললাম, আমি কি হয়েছে মিম, এরকম বসে পড়লি কেন? মিম পায়ে কি জানি ফুটে গেছে ভাইয়া। আমি দেখি আমাকে পাটা দেখাও। তারপর মিমের পাটা দেখে বললাম, আমি মিম, এটা তো খেজুরের কাঁটা। তুমি একটু দেখে চলবে না? তারপর পায়ের কাঁটাটা টান দিয়ে বের করলাম। অনেকটাই বড় কাঁটা ছিল।
মিম বলল, মিম অনেক ব্যথা করছে ভাইয়া, মনে হচ্ছে হাঁটতে পারবো না। আমি তাহলে এখন উপায় যাবা কেমনে? মিম। তারপর আমি মিমকে আমার কোলে উঠালাম। এটা করাই ইতির হাফসা আমার দিকে হা করে তাকিয়ে আছে। আর মিম লজ্জা পাচ্ছে। মিমকে কোলে নিয়ে হাঁটছি আর ওরা পিছনে হেঁটে আসছে। হঠাৎ মিম বলল, মিম ভাইয়া তোমার অত ঠান্ডা লাগছে আমি বুঝতে পারছি। দাঁড়াও এক কাজ করি। আমি কি কাজ? তারপর মিমটার গা থেকে চাদর খুলে আমার পিঠের উপর দিয়ে মুড়িয়ে নিজের সাথে বাকিটা জড়িয়ে নিল। আমি ওর এরকম কাণ্ড দেখে মুচকি হাসলাম। আমার হাসি দেখে মিম আমার বুকে মাথা লুকালো। ওকে কোলে নিয়ে মামার বাসায় চলে আসলাম। বাসার ভিতরে ঢুকতেই দেখতে পেলাম আম্মু খালা মামি নানি উনুনে পিঠা তৈরি করছে। মিমকে আমার কোলে দেখে মামি বলল, মামি রাকিব মিমের কি হয়েছে? আমি পায়ের কাটা ফুটেছে মামি। কাটা তুলে দিয়েছি কিন্তু ব্যথার কারণে হাঁটতে পারছে না। মামিটা এত সকালে 4 জন কই গেছিলা? আমি চুরি খেজুরের রস খেতে। মামি কি যে করো না তোমরা? চুরি করার শাস্তি পাইছ। যাও এখন রুমে নিয়ে যাও। আমি ঠিক আছে মামি। মামি আর শোনো। আমি জি মামি। মামি হাত মুখ ধুয়ে আসো। তোমাদের জন্য সকালে থেকে পিঠা বানাচ্ছি। আমি আসছি মামি। তারপর মিমকে ওর বিছানায় শুয়ে দিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর উনুনের কাছে গেলাম। মামি হরেক রকম পিঠা বানিয়েছেন। তেল পিঠা, চিতই পিঠা, ঝালের পিঠা, দুধ পুলি। আমাকে সহ বাকি খালাতো বোনেদেরও খেতে দিল। পিঠা মুখে নিতেই মিমের কথা মনে হলো। তাই মামিকে বললাম, মামি আমাকে এখানে আরো কয়েকটা দেন, আমি রুমে গিয়ে খাবো। মামি ঠিক আছে। তারপর মামির থেকে পিঠা নিয়ে মিমের রুমে চলে গেলাম। মিম আমাকে দেখে বলল, মিম তুমি এখানে? আমি তোমার জন্য পিঠা নিয়ে আসলাম। মিম তুমি খাইছো? আমি না। মিম তাহলে আমার জন্য নিয়ে আসছো কেন? আমি একসাথে খাবো তাই। মিম ঠিক আছে খাইয়ে দাও। আমি কি হহ? মিম শুনতে পাওনি? বললাম খাইয়ে দাও। আমি কি বলো কেউ দেখে কি হবে? মিম ঠিক আছে যাও খাবো না। সারা জীবন ওই ভয় নিয়ে থাকো। আমি ঠিক আছে হা করো। তারপর মিম লজ্জা মাখা মুখ নিয়ে হা করলো। আর আমি তাকে পিঠা আমার হাতে ওকে খাইয়ে দিলাম। তারপর আমি নিজেও কয়েকটা পিঠা খেলাম। মামির হাতের পিঠার মজাই আলাদা। অনেক মজা হয়েছে। খাওয়ানো শেষে খালাতো বোনেরা রুমে আসলো। অনেকক্ষণ আড্ডা দিলাম। আজকেই মেলার দিন, তাই সকাল সকাল দোকানগুলো আসতে শুরু করেছে। বিকেলে আমার আব্বু চলে আসলো। সাথে 2 খালুও আসলো। আব্বু আমাকে বলল, আব্বু মামার বাড়ি এসে তো আব্বুকে ভুলেই গেছো আব্বু। আমি আব্বু কি যে বলো এগুলো। আই অলওয়েজ মিস ইউ। বলেই আমি আব্বুকে জড়িয়ে ধরলাম। মামা আমাকে মেলায় যাওয়ার জন্য টাকা দিল। বাকি খালাতো বোনদেরও দিল। কিন্তু মিমের পায়ে ব্যথার কারণে মেলায় যেতে পারবে না। তাই আমারও মেলাতে যেতে ইচ্ছে করছে না। কারণ যার জন্য আসলাম সে নিজেই অসুস্থ। আমি মিমের পাশে বসে আছি। ইতি আর হাফসা এসে বলল, ইতি ভাইয়া চলো মেলায় যাবে না। আমি না তোমরা যাও। হাফসা প্লিজ চলো না। আমরা একা একা কেমনে যাব? আমি যাও তো ডিস্টার্ব কইরো না। আমি যাব না। আমার কথাতে ওরা মন খারাপ করে চলে গেল। তারপর 2 খালাতো বোনের সাথে দেখি খালা আসছে। এসেই আমাকে বলল, খালামুনি রাকিব তুমি একটু ওদের নিয়ে মেলা থেকে ঘুরে আসো তো, অনেকক্ষণ ধরে বায়না করছে। খালামুনির কথা ফেলবো কি করে, তাই বাধ্য হয়ে বললাম, আমি ঠিক আছে খালামুনি। আমি মিমের দিকে তাকালাম। দেখলাম মিম মেলায় না যেতে পেরে মন খারাপ করে আছে। তারপর ইতিয়ের হাফসাকে নিয়ে মেলায় চলে আসলাম। অনেক দোকান বসেছে। সাথে নাগরদোলা আসছে। ওরা 2 জন বায়না ধরলো নাগরদোলায় উঠবে। তাই ওদের নাগরদোলায় উঠিয়ে দিয়ে আমার একটা জরুরি কাজ সেরে নিলাম, পরবর্তীতে বলা হবে। ওদের আরো কিছুক্ষণ মেলায় ঘুরিয়ে বাসায় চলে আসলাম। এসেই মিমের রুমে আসলাম। এসে দেখি মিম ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় মিমকে একদম বাচ্চার মতো লাগছে। ওর এই বাচ্চার রূপ দেখে আরো একবার ক্রাশ খেলাম। কিছুক্ষণ ওর দিকে এভাবে তাকিয়ে থাকতে বাকি খালাতো ভাই বোনেরা চলে আসলো। এসেই ইতি বলল,
ইতি ভাইয়া, তুমি সারাক্ষণ মিমের রুমে কি করো? আমি ওকে ডাকতে আসছিলাম, কিন্তু এসে দেখি ও ঘুমিয়ে আছে। আমাদের কথার জন্য মিমের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে বলল, মিম, তোমরা কখন এলে? ইতি ভাইয়া অনেকক্ষণ আগে আসে, আমরা মাত্র আসলাম। এই যা এখানে ফাঁসিয়ে দিল। মিম আমার দিকে তাকিয়ে আছে। কি করি এখন? তাই আশেপাশে তাকিয়ে তুতলিয়ে বললাম, আমি আ আমাকে কে জানি ডাকছে, আমি আসছি। বলেই সেখান থেকে কোনো রকম কেটে পড়লাম। ওরা সবাই মিলে আড্ডা দিল আর আমি আমার রুমে এসে ফোন চাপতে লাগলাম। রাতে সবাই একসাথে ডিনার করে নিলাম। খাওয়ার পর আব্বু আম্মু খালু খালামুনি মামা মামি নানি সবাই একসাথে আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করছে। অনেকদিন পর একত্র হয়েছে, তো তাই এরকম হওয়াই স্বাভাবিক। আমরা সব খালাতো ভাই বোনেরা আর মিম আড্ডা দিলাম। রাত 2টা পর্যন্ত সবাই আড্ডা দিয়ে ক্লান্ত হয়ে যে যার মনে শুয়ে পড়লাম। সকালের খাবার আব্বু আর খালুরা চলে গেল, আমরা আরো কিছুদিন থাকবো, তাই আমাদের থাকা দেখে বাকি খালামুনি গুলো থেকে গেল। 2 দিন পর মিমের পা ঠিক হয়ে উঠল। 3 দিনের সকালে মিম ঘুম থেকে উঠলেই মিমকে উইশ করলো, কারণ আজকে মিমের জন্মদিন। মিম অনেক খুশি হলো। খালাতো বোন ও খালামুনি ওকে উইশ করলো, কিন্তু আমি ওকে উইশ করলাম না। মিম আমার দিকে তাকিয়ে আছে আর ভাবছে আমি কখন উইশ করব। কিন্তু ওর চিন্তার অবসান ঘটিয়ে আমি মিমকে উইশ না করেই আমার রুম চলে আসলাম। রাতে কেক কাটার ও আয়োজন করা হলো। সারাদিন মিমের সাথে আমি ঠিকভাবে কথাও বলিনি। রাতে কেক কাটার সময় আমাকে ডাকা হলো। আমি গেলাম ঠিকই, কিন্তু অনেক দূরে দাঁড়িয়েছিলাম। সবাই মিমকে অনেক গিফট দিল। মিম শুধু আমার দিকে তাকিয়ে আছে। ও ভাবছে অন্তত রাতের বেলা ওকে একটা উইশ জানাবো। কিন্তু এবারে ওকে কিছু না দিয়ে উইশও না করে রুমে চলে আসলাম। রাতের বেলা সবাই অনেক খাওয়ার জন্য ডাকলো, কিন্তু খিদে নেই বলে শুয়ে পড়লাম। আমার এরকম আচরণ দেখে মিমও না খেয়ে রুমে চলে গেল। অনেক ডাকাডাকির পরও সে আর উঠল না। সবাই খেয়ে ঘুমিয়ে গেছে। রাত 11:32। আমি আস্তে করে উঠে মিমের রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। একটু ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। মানে দরজা লাগাতেই ভুলে গেছে। আমি আস্তে করে মিমের রুমে প্রবেশ করলাম। ল্যাম্পের আলোতে মিমের মুখটা আবছা বোঝা যাচ্ছে। ঘুমন্ত অবস্থায় মিমের মুখটা একদম মায়াবী লাগছে। ওর এই মায়াবী মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, কিন্তু চোখগুলো একটু ফোলা ফোলা লাগছে। মনে হয় আমার এই আচরণে মিম অনেক কষ্ট পাইছে, তাই কান্নাও করেছে হয়তো। ঘুমন্ত অবস্থায় আমি মিমের পা স্পর্শ করলাম। আমার স্পর্শ পেয়ে মিম সাথে জেগে উঠল আর লাফ দিয়ে উঠে বসে পড়ল। মিম বসে পড়ার সাথে সাথে আমি ওর মুখটা আমার হাত দিয়ে চেপে ধরে বললাম, আমি ঈশ্বর, চিৎকার কইরো না যেন। আমি কিছুক্ষণ পর মিমের মুখ থেকে আমার হাতটা সরিয়ে নিলাম। তারপর মিম বলল, মিম, তুমি এখানে এত রাতে কি করছো? আমি তোমাকে জন্মদিনের উইশ করতে এলাম। মিম, মানে কি? আমি মানে হলো সবাই তো জন্মদিনের প্রথম উইশটা করে, তাই কিনা? মিম, হুমম। আমি চাই জন্মদিনের শেষ উইশটা করতে, কারণ আমার উইশ দিয়েই যেন সারা বছর কাটে এবং শেষ উইশটাই সবাই মনে রাখে। তাই আমি চাই তুমি আমাকে সারা বছর মনে রাখো। এখনো তোমার জন্মদিনের সময় চলে যায়নি। দেখো 11:45 বাজে। মিম, হুমম, আর সেজন্যই সারাদিন তুমি আমার সাথে এমন আচরণ করলে। আমি, হুমম, সরি। মিম, জানো সারাদিন আমি কত কষ্ট পাইছি। আমি বললাম তো সরি। মিম, সরি দিয়ে কাজ হবে না। আমি তাহলে কি করতে হবে? মিম, আমার জন্মদিনের গিফট দিতে হবে এখনই। আমি, তাই? মিম, হুম, তাই। আমি, ঠিক আছে, চোখ বন্ধ করো। মিম, গিফট নিতে আবার চোখ বন্ধ করতে হবে কেন? আমি আহহ করতে বলছি, করো না। মিম, ওকে। বলেই মিম চোখটা বন্ধ করে নিল। আর আমি খাট হতে বসা থেকে উঠে মেঝেতে হাঁটু গেড়ে বসে মিমের পাটা আমার উড়োর উপর নিলাম। তারপর পকেট থেকে মেলাতে পছন্দ করা মিমের জন্য একটা পায়েল, এটাই ছিল জরুরি কাজ, বের করে মিমের পায়ে নিজ হাতে পরিয়ে দিলাম। আর বললাম, আমি, হ্যাপি বার্থডে টু ইউ। আর সাথে সাথেই মিম চোখটা খুলে ফেলল আর অবাক হয়ে বলল, মিম, ওয়াও, অনেক সুন্দর হয়েছে। কই পাইছো তুমি? আমি মেলাতে তোমার জন্য কিনেছিলাম। মিম, থ্যাংক ইউ। আমি, মিম, তোমাকে আরেকটা কথা বলতে চাই।
মিম হুম বলো কি বলবে? আমি এখানে না, চলো ছাদে যাই। মিম কিন্তু বাহিরে তো অনেক ঠান্ডা। আমি প্লিজ চলো না। মিম ঠিক আছে তুমি যাও, আমি একটু ফ্রেশ হয়ে চাদর গায়ে দিয়ে আসি। আমি ওকে তাড়াতাড়ি এসো। মিম ওকে বলেই আমি মিমের রুম থেকে বের হয়ে ছাদে চলে আসলাম। সত্যিই ছাদে অনেক ঠান্ডা, তবে চাঁদনি রাত হওয়ায় অনেকটা ভালো লাগছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর মিমের আসার শব্দ শুনতে পেলাম। মিম এসে বলল, মিম সরি একটু দেরি হয়ে গেল। আমি সমস্যা নেই। মিম হুমম বলো কি বলতে চাও? আমি না মানে। মিম এত মানে মানে করছো কেন, যা বলার তাড়াতাড়ি বলো। আমি আজকে চাঁদটা অনেক সুন্দর লাগছে তাই না? মিম হুমম। তারপর মিমের সামনে হাঁটু গেড়ে হাতে একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে সামনে ধরে বললাম, আমি সারা জীবন ওই সুন্দর চাঁদ তোমার সাথে দেখতে চাই। শীতের সকালটায় সারা জীবন তোমাকে আমার চাদরে মুড়ে তোমায় আগলে রাখতে চাই। রাতের ঘুমানো যাওয়ার আগে সারা জীবন তোমার মুখ দেখে ঘুমাতে চাই। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই তোমার মুখ দেখতে। অবশেষে তোমাকে বলতে চাই অনেক ভালোবাসি। তুমি কি আমার হয়ে থাকতে চাও? আমার কথাগুলো শুনে মিম অবাক হয়ে মুখে হাত দিল। দেখলাম মিম কান্না করছে। তারপর আমি উঠে বললাম, আরে মিম কান্না করছো কেন? ভুল কিছু বললে সরি। তুমি প্লিজ কান্না করা বন্ধ করো। আমি আর কখনো এগুলো বলবো না। মিম আরে পাগল নাকি তুমি? এইটা খুশির কান্না বুঝো না তুমি? এই কথা বলতে তোমার এতদিন লাগলো? তুমি আসলেই একটা ভিতর ডিম। তুমি বুঝো না আমিও তোমাকে কত ভালোবাসি। বলেই মিম আমাকে এক ঝটকায় এসে জড়িয়ে ধরলো। আমিও মিমকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলাম। অবশেষে আমিও আমার ভালোবাসার মানুষকে বলতে পারছি। মনে হচ্ছে আজকের সময়টা এভাবেই থেমে যাক। ভালোবাসার মানুষ এভাবে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে এরকম শান্তি আর পৃথিবীর কোথাও নেই। কিছুক্ষণ পর আমি মিমকে বললাম, আমি এই মিম। মিম মম। আমি এখন ছাড়ো, চলো রুমে যাই। মিম না, আমার আরো আদর চাই। আজকে তুমি আমাকে অনেক কষ্ট দিছ। কি আর করার, আরো কিছুক্ষণ মিম আমাকে জড়িয়ে ধরে থাকলো। তারপর আবার বললাম, আমি এখন অন্তত রুমে চলো, আমারই অনেক ঠান্ডা লাগছে। মিম ওকে বলেই আমরা দুজন নিচে চলে আসলাম। আমি মিমকে বললাম, মিম আমার না অনেক ক্ষুধা লাগছে। মিম ঠিক আছে তুমি তোমার রুমে গিয়ে বসো, আমি খাবার গরম করে আনছি। আমি ঠিক আছে বলেই আমি আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর মিম আমার জন্য খাবার গরম করে নিয়ে আসলো। এসে আমাকে বলল, মিম আমি খাইয়ে দেই। আমি ঠিক আছে দাও। তারপর মিম আমাকে খাইয়ে দিতে লাগলো। একটু পর আমারও মনে হলো মিম তো রাতে আমার জন্য কিছুই খায়নি। তাই ওখান থেকে আমিও মিমকে খাইয়ে দিতে লাগলে মিম বলল, মিম আমাকে কেন দিচ্ছ, তোমার তো ক্ষুধা লাগছে। তুমিও তো রাতে কিছুই খাওনি। মিম হোক তুমি খাও। তুমি না খেলে আমিও আর খাবো না। মিম ঠিক আছে দাও। তারপর দুজন দুজনকে তুলে খাওয়ালাম। খাওয়া শেষে মিম তার আঁচল দিয়ে আমার মুখটা মুছে দিল। তারপর প্লেট রেখে আবার আমার রুমে আসলো। ফোনে তাকিয়ে দেখি তখন 12টা 25 বাজে। আমি মিমকে বললাম, আমি ঘুমাবা না? মিম হুমম তোমার এখানে একসাথে ঘুমাই। পাগলও হয়েছ তুমি? যাও তো এখান থেকে। মিম তাড়িয়ে দিতেছ। হ্যাঁ কিন্তু আজকে রাতের জন্য। মিম ঠিক আছে যাচ্ছি। তবে তবে কি? মিম তবে খাওয়ার পর একটু মিষ্টি মুখ করতে হয় জানো না? হুম জানি, কিন্তু মিষ্টি কই পাবো? মিম দেখাচ্ছি বলেই মিম আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তারপর আমার কাছে এসেই ও আমাকে খাটে ধাক্কা মেরে ফেলে দিল। আমি মিমকে বললাম, মিম কি করছো এগুলো? আমার কোনো কথা মিম না শুনে আমার উপরে উঠে বসে পড়লো। তারপর আস্তে করে মিম তার ঠোঁট আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিয়ে আলতো করে কিস করতে লাগলো। 3 মিনিট কিস করার পর মিম আমাকে ছেড়ে দিল। তারপর মিম উঠে দাঁড়ালো। এখন দুজনেরই অনেক লজ্জা লাগছে। কেউ কারো দিকে তাকাতে পারছি না। তারপর মিম শুধু কোনো রকম আমাকে বলল, মিম আমি আসছি। বলেই এক দৌড়ে মিম তার রুমে চলে গেল। আমিও একটু মুচকি হেসে শুয়ে পড়লাম। কখন ঘুম ধরছে জানি না।
খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এলাম। মিষ্টি রোদ শরীরে পড়তেই মনটা ভালো হয়ে উঠল। মামি, আম্মু আর খালামুনি সকালের নাস্তা তৈরি করছে। আমি একটু পর রুমে চলে আসলাম। মিমও ঘুম থেকে উঠে মামির রান্না করাতে সাহায্য করছে। কিন্তু ছোট খালামুনির পিচ্ছি মেয়েটা বিরক্ত করছে, তাই খালার ফোনটা পিচ্ছিটার হাতে দিয়ে আমার রুমে দিয়ে গেলে খেলা করার জন্য। আর বড় খালামুনির মেয়ে ইতি একটু পর আমার রুমে আসলো। আমি তাকে বললাম, আমি কি ইতি কিছু বলবে? ইতি হুমাম বলবো। বসি। আমি ঠিক আছে, বসো। তারপর ইতি আমার কাছে বসে বলল, ইতি ভাইয়া, আমাকে কি তোমার পছন্দ না? আমি অবশ্যই পছন্দ, খালাতো বোন হিসেবে। ইতি ওইভাবে বলিনি। আমি তাহলে? ইতি, আমি তোমাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি ভাইয়া। আমার আব্বু আম্মু তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি, ইতি কি বলছো এগুলো? খালামুনি না হয় আমার সাথে দুষ্টুমি করছে, তুমিও কি পাগল হলে নাকি? ইতি, তোমার প্রেমে আমি সত্যিই পাগল। আমি ফাজলামি বন্ধ করে যাও এখান থেকে। ইতি প্লিজ এরকম কইরো না। বলি ইতি আমার কাছে এসে হাত ধরতে লাগলো। তারপর আমি বললাম, আমি, ইতি কি করছো, ছাড়ো আমাকে। ইতি, না, ছাড়বো না। আমি জানি তো তুমি ওই মিমকে ভালোবাসো। তুমি আমার না হলে আমি তোমাকে কারো হতে দিব না। আমি মানে কি? তারপর ইতি আমার কথার কোনো উত্তর না দিয়ে আমাকে সোজা জড়িয়ে ধরলো আর তার পরনে থাকা থ্রি পিসের সামান্য অংশ ছিঁড়ে ফেললো। আমি শুধু বললাম, আমি, ইতি কি করছো এগুলো, স্টপ ইট। ও আমার কোনো কথা না শুনে ওই অবস্থায় আমাকে জড়িয়ে ধরে চিৎকার করতে লাগলো। পাশে খালামুনির পিচ্ছি মেয়েটা শুধু ভেবলাকান্তের মতো তাকিয়ে আছে। ইতির চিৎকারে রান্নাঘর থেকে সবাই ছুটে এলো। সাথে মিমও আসলো। সবাই ছুটে আসার পর ইতি নাটক শুরু করে। কান্না করে দৌড়ে গিয়ে বড় খালামুনির কাছে গিয়ে খালামুনিকে জড়িয়ে ধরে বলে, ইতি দেখো আম্মু, তোমার গুণধর বোনের ছেলের কাণ্ড। আমার সাথে জোর করে। বলেই অনেক জোরে কান্না করতে লাগলো। আমি তো ওর কথা শুনে রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। তারপর বড় খালামুনি আম্মুকে বলল, খালামুনি, ছি বোন, তোর ছেলে এতটা নিচাকে জানতাম না। বলেই ইতিকে নিয়ে অন্য রুমে চলে গেল। আমি আম্মুর কাছে গিয়ে বললাম, আমি, আম্মু বিশ্বাস করো। আর কিছু বলার আগেই আম্মু আম্মু ঠাসঠাস ঠাসঠাস সবার সামনে 2টা থাপ্পড় গালে বসিয়ে দিল। আর বলল, আম্মু, তুই আমার সন্তান ভাবতেই আমার এখন লজ্জাবোধ করছে। বলেই আম্মু কান্না করতে করতে চলে গেল। আম্মুকে সান্ত্বনা দেওয়ার জন্য ছোট খালামুনি আর মামি পিছনে পিছনে চলে গেল। মিমও আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মিমকে বললাম, আমি, মিম, তুমি অন্তত বিশ্বাস করো। আমি পুরোটা বলতে না দিয়ে মিম বলল, মিম থাক, কিছু বলতে হবে না। নিজের চোখকেও কি অবিশ্বাস করতে বলছো? নিজের চোখেই তো দেখলাম কিভাবে ওকে জড়িয়ে ধরেছিলে। আমি, আমার কথাটা তো শোনো। মিম, আমি আর কিছু শুনতে চাই না। তোমার যদি এসবেরই দরকার ছিল তুমি আমাকে বলতে। আমি তোমাকে আমার সবকিছু দিয়ে দিতাম। আমি, প্লিজ এসব বলো না। আমি এরকম ছেলে নই। মিম, হ্যাঁ, সেটা তো দেখতেই পেলাম। আমার একটা উপকার করবে। আমি, হুমাম, বলো। মিম, কোনোদিন তোমার এই মুখটা আমাকে দেখাই না। বলেই মিমও কান্না করতে করতে রুমে চলে গেল। কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। কিছুক্ষণ পর আম্মু বাসায় যাওয়ার জন্য রেডি হতে লাগলো। তাই আমিও রেডি হয়ে নিলাম। যাওয়ার সময় মিম একটা বারের জন্য বের হলো না। সবাই আমাকেই দোষী ভাবছে। মামিও আর ঠিকভাবে আমার সাথে কথা বলল না। বাসায় যাওয়ার সময় আম্মু আমার সাথে একটা কথা বলল না। বাসায় পৌঁছার পর আব্বু সবটা জেনে গেল। আর সাথে সাথে আমারে 2টা থাপ্পড় মারে। আর বলল, আব্বু, এই কাজ করার আগে আমার মান সম্মানের দিকে একটা বার তাকালে না। আমি, আব্বু, তুমি অন্তত বিশ্বাস করো আমি এগুলো করিনি। আব্বু, সবাই মিথ্যা বলছে আর তুমি একমাত্র সত্যি বলছো, তাই না? আমি কোনোভাবে কাউকে বিশ্বাসই করাতে পারলাম না যে এই কাজটা আমি করিনি। তারপর আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। কখন ঘুম আসছে জানি না। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা নেমে এসেছে। নিচে নেমে আসলাম। এসে দেখি আম্মু গালে হাত দিয়ে বসে আছে। সব আমার জন্যই হয়েছে। আমি আম্মুর কাছে গিয়ে বললাম,
আমি আম্মু আমার ক্ষুধা লাগছে খেতে দাও। আম্মু আমার সাথে কোনো কথা না বলেই রান্নাঘর থেকে খাবার এনে দিয়ে কথা না বলেই আবার চলে গেল। এভাবেই প্রায় 7 দিন কেটে গেল। এদের সবারই ইগনোর আমার কলিজায় কাটার মতো বিচ্ছে। এদের সবারই ইগনোর আমার আর সহ্য হচ্ছে না। আর সহ্য করতে না পেরে আমার কিছু বন্ধুর সাথে পুরো ঘটনাটা খুলে বললাম কিছু পরামর্শ নেওয়ার জন্য। তারা আমাকে যে উপায় বললো তাতেই আমি রাজি হয়ে গেলাম। কারণ তাদের বুদ্ধিটা হলো, বন্ধু তুই এক কাজ কর। আমি কি কাজ? বন্ধু তুই কিছুদিনের জন্য আমেরিকা থেকে ঘুরে আয়। তোর সাথে যেরকম ঘটনাগুলো ঘটছে এতে তুই ডিপ্রেশনে চলে যেতে পারিস। আর আমরা চাই না তোর কোন ক্ষতি হোক, তুই প্লিজ না করিস না। আমি আচ্ছা, কিন্তু ওখানে আমি গিয়ে কি করব? বন্ধু ওখানে তুই পড়াশোনার জন্য যাবি। ওখানে আমার একটা মামা আছে, বলে সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি। তোর তো ইচ্ছে তুই বিদেশে পড়াশোনা শেষ করবি। আমি ঠিক আছে। প্রিয়া তুই একটু অপেক্ষা কর, আমি তার সাথে কথা বলে নিই। আমি আচ্ছা। কি আর করব? সবার এত অবহেলা আর সহ্য করতে পারছি না, তাই থাকবো না আর এখানে। বন্ধু আমার ফোন করে আমার কাছে এলো। আমি বললাম, আমি কি বললো? বন্ধু কাল রাত 10টায় ফ্লাইট, রেডি থাকিস। ওনার নিজস্ব জেট বিমানে। আমি থ্যাঙ্কস বলে বাসায় চলে আসলাম। কষ্ট লাগছে অনেক। সবাই আমাকে ভুল বুঝলো। কি যে করি কিছুই মাথায় আসছে না। সিগারেট খেলে নাকি কষ্ট কমে, দেখি একবার ট্রাই করে। সোজা দোকানে গিয়ে 2 প্যাকেট সিগারেট নিয়ে এলাম। একটা সিগারেট হাতে নিলাম। ছাদের মাঝখানে বসে আছি। একদম রোদ আমার গায়ে এসে পড়ছে। গরম লাগছে প্রচুর, তবে এখন আর এই গরম কিছুই মনে হচ্ছে না। সিগারেটটা ধরালাম। কি আর করার, এটাই আমার নিয়তি। দুপুরে না খেয়ে শুধু সিগারেট টানতে থাকলাম। বিকেল বেলা চোখটা একটু লেগে এলো, তাই ছাদেই শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো ফোনের রিংটনের শব্দে। বন্ধু ফোন দিয়েছে। আমি কিছু বলবি? বন্ধু সবকিছু প্যাক করেছিস কিনা তাই জানতে কল দিলাম। আমি না, কাল সকালে করে নিব। বন্ধু ঠিক আছে, ভালো থাক। রাত 10টা বাজে। সাইডে তাকিয়ে দেখি আরো 1 প্যাকেট সিগারেট রয়েছে। আমি নিচে গিয়ে আমার প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে নিলাম। কি আর করবো, তাই আমি আবার ছাদে গেলাম। শুরু করে দিলাম সিগারেট খাওয়া। সারা রাত সিগারেট খেলাম, তারপরেও কষ্টটা এক ফোঁটাও কমলো না। মনের জ্বালা কি আর এই সিগারেট মিটাতে পারে? অনেক সিগারেট খাওয়ার ফলে শরীর থেকে বাজে গন্ধ আসছে। আমি তাড়াতাড়ি নিচে গিয়ে ভালো করে সাবান শ্যাম্পু মেখে গোসল করলাম। ব্রাশ করার পরেও মুখ থেকে হালকা সিগারেটের গন্ধ বের হচ্ছিল, তাই মাউথওয়াশ দিয়ে ভালো করে কুলি করলাম। 2 দিন আগেই সেভ করেছি, তাই আর সেভ করলাম না। হাজার হলেও আমেরিকা যাব, ভালোভাবে না গেলে কি আর হয়? আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি। নিচে নেমেই আম্মুর সাথে দেখা। আম্মু এরকম সাজুগুজু আর ব্যাগ নিয়ে। কোথায় যাচ্ছিস? আমি পড়াশোনার জন্য আমেরিকা চান্স পাইছি, তাই ভাবছি কোর্সটা শেষ করেই আসি। বলেই আমি একবার আম্মুকে জড়িয়ে ধরলাম। আমার চোখে পানি চলে এসেছে। যে জায়গায় যাচ্ছি জানি না আর কবে এখানে আসা হবে। আম্মু, আমি যদি কোন ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। এই বলে আমি বাসা থেকে চলে এলাম। আম্মু অনেক অবাক হয়েছে, কারণ যে ছেলে কোনোদিন নিজের দোষ স্বীকার করে না আজ সেই ছেলেই ক্ষমা চাচ্ছে। আমার বন্ধু আর আমি এয়ারপোর্ট পৌঁছালাম। ও আমাকে এগিয়ে দিতে আসে। প্লেনে উঠতে অপেক্ষা করতে লাগলাম। আর মাত্র 5 মিনিট পর প্লেনে উঠে যাবে আকাশে। চলে যাব বহু দূরে। একথা ভেবে চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। এখন সবার কথা আর সবার চেহারা মুখের সামনে ভাসতে লাগলো। ও আমাকে ভুল বুঝলো, এমনকি আমার পরিবারও আমাকে ভুল বুঝলো। এসব ভাবতে ভাবতে চোখ যেন ঝাপসা হয়ে আসছে। চোখের কোণা থেকে পানি মুছে নিলাম। কিছুক্ষণের মধ্যেই প্লেনটা উড়াল দিল তার গন্তব্যের দিকে। প্রায় 8 ঘন্টা প্লেনে থাকার পর ল্যান্ড করলাম আমেরিকার এয়ারপোর্টে।
ওখান থেকে আমার বন্ধুর মামা আমাকে রিসিভ করে ওনার বাসায় নিয়ে আসলেন। কথা বলে ওনাদের অনেক ভালো মানুষ বলেই মনে হলো। উনি সহ ওনার ফ্যামিলি এখানেই সেটেল। ওনার ফ্যামিলিতে উনি, কবির মাহমুদ, ওনার স্ত্রী সায়লা মাহমুদ আর ওনার একমাত্র মেয়ে নাফিসা মাহমুদ আছে। ওনাদের সাথেই আমার থাকার ব্যবস্থা হলো। খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম কারণ খুব ক্লান্ত ছিলাম। ঘুম ভাঙল সন্ধ্যার পর। সন্ধ্যায় একটু ছাদে গেলাম। বিদেশে মনেই হচ্ছে না এখন সন্ধ্যা। একদম দিনের মতোই লাগছে। সন্ধ্যার লাইটগুলো শহরটাকে একদম জাগিয়ে রাখছে। ছাদে গিয়েই দেখলাম কবির আঙ্কেলের মেয়ে নাফিসা ছাদে দাঁড়িয়ে চা খাচ্ছে। আমি তাকে দেখে আবার নিচে যেতে নিলেই নাফিসা পিছন থেকে বলে উঠল, নাফিসা ওই হ্যালো, আপনি এসেই আবার চলে যাচ্ছেন কেন? আপনি এখানে চা খাচ্ছেন তাই ভাবলাম যদি ডিস্টার্ব ফিল করেন। নাফিসা, না সমস্যা নেই, আপনি থাকতে পারেন। আমি ধন্যবাদ। তারপর নাফিসা কাছে এসে হাত বাড়িয়ে বলল, নাফিসা হাই, আমি নাফিসা, ভার্সিটিতে পড়তেছি। হ্যালো, আমি রাকিব, আপনার এই ভার্সিটিতে ভর্তি হব। নাফিসা, হুমম, জানি। আমি কিভাবে? নাফিসা, আমার আব্বুই তো ব্যবস্থা করেছে। ধন্যবাদ। নাফিসা, তাহলে তো আমরা ক্লাসমেট, সো ফ্রেন্ডস। ইস। নাফিসা, তাহলে কোনো আপনি চলবে না, তুমি করে বলতে হবে। ওকে। তাহলে তুমিও বইলো। নাফিসা, ওকে। মেয়েটা অনেক মিশুক। বিদেশের মেয়েরা যেমন অহংকারী হয়, নাফিসা মোটেও ওরকম না। বড়লোক হিসেবে ওর বা ওর বাবা মায়েরও কোনো অহংকার নেই। অনেক ভালো মনের মানুষ তারা। মনে মনে আমার বন্ধু রাফিকে একটা ধন্যবাদ দিলাম। ডিপ্রেশন থেকে বাঁচাতে ও অনেক বড় একটা হেল্প করলো। আমার বিড়বিড় করতে দেখে নাফিসা বলে উঠল, নাফিসা, কি বিড়বিড় করছো? না, কিছু না। নাফিসা, আচ্ছা রাফি তোমার বন্ধু তাই না? হুমম, কেন বলো তো? নাফিসা, ও কি কোনো মেয়ের সাথে কথা বলে বা প্রেম করে? না হও, কিন্তু কেন বলো তো? নাফিসা, কি আজব, এমনিতেই শুনতেছি। হুমম, ডাল মে কুছ চালা হে। কি হয়েছে তাড়াতাড়ি বলো, না হলে ভাববো তুমি আমাকে বন্ধুই মনে করো না। প্রথমে বলতে না চাইলেও আমার জোরাজোরিতে বলেই দিল ও আমার বন্ধু রাফিকে অনেক পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলতে পারে না। পুরাই আমার কেসটায়। তাই আমি ওকে বললাম, রাফি তোমার ফুফাতো ভাই তাই না? নাফিসা, হুমম। এটা তো পুরাই আমার কেস। নাফিসা, মানে? তারপর আমি প্রথম থেকে ঘটা মিমের সাথে সব ঘটনা নাফিসাকে খুলে বললাম। সব শুনে নাফিসা অনেক কষ্ট প্রকাশ করলো আর বলল, নাফিসা, চিন্তা কইরো না, একদিন সবাই নিজেদের ভুল বুঝতে পারবে আর তুমিও তোমার মিমকে ফিরে পাবে। হুমম, ধন্যবাদ। আমার এই বিপদে সব সময় রাফি পাশে থেকেছে, তাই আমি চাই ওর ও পাশে থাকতে। তুমি চিন্তা কইরো না, তোমার ভালোবাসার কথা আমি বলবো, তবে ওর মনের কথা আমি জেনে নিই তারপর। নাফিসা, থ্যাংক ইউ। তারপর আরো কিছুক্ষণ কথা বলে দুইজনই নিচে চলে আসলাম। তারপর রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এটা আমেরিকা তো, তাই এখানে এত তাড়াতাড়ি ঘুম থেকে কেউ উঠে না। এজন্য আঙ্কেল আন্টি আর নাফিসা ঘুমিয়ে আছে। আঙ্কেল আন্টি অনেক বড় লোক হলেও কোনো কাজের লোক নেই। নিজেদের কাজ নিজেই করতে পছন্দ করে। সকালে উঠে কাজ নেই, তাই আমি তাদের জন্য নাস্তা তৈরি করলাম। ঘুম থেকে উঠে সবাই হয়ে আমাকে বলল, আঙ্কেল, তুমি এসব করতে গেলে কেন? সমস্যা নেই আঙ্কেল, নিজের বাসা ভেবেই করেছি। তারপর ওনারা সবাই মুচকি হাসলেন। তারপর সবাই একসাথে ব্রেকফাস্ট করে আমার রুমে গিয়ে রেডি হলাম ভার্সিটি যাওয়ার জন্য। আমি আর নাফিসা ওদের গাড়িতে করে একসাথে ভার্সিটি গেলাম। ভার্সিটিটা অনেক সুন্দর আর ভার্সিটিতে আজকে আমার প্রথম দিন। তাই প্রথমে প্রিন্সিপালের রুমে গেলাম। ভর্তির ফর্মালিটি গুলো পূরণ করে নিলাম। অবশ্য নাফিসাও আমার সাথে ছিল। তারপর ভর্তির কার্যকলাপ শেষ হলে আমি আর নাফিসা দুইজন একসাথে ক্লাসরুমে চলে আসলাম। রুমটাও অনেক বড় আর সুন্দর। একে একে সব ক্লাস শেষ করে বাহিরে ক্যাম্পাসে এসে কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার একসাথে গাড়িতে করে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখি আমার বন্ধু রাফি 3টা মিস কল দিয়েছে। আমিও ফোন করলাম। ফোনটা রিসিভ করেই সাথে সাথে বলতে লাগলো,
রাফি রে নতুন দেশ নতুন বন্ধু পেয়ে আমারে ভুলে গেলি? আমি কি বলি সেগুলো? আজ তোর জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। রাফি আজাইরের কথা বাদ দে আর বল কেমন আছিস তুই এখন? আমি আলহামদুলিল্লাহ বন্ধু ভালো। তুই কেমন আছিস? রাফি হুমাম ভালো। কি করিস? আমি ভার্সিটি থেকে আসলাম। আচ্ছা শোন। রাফি হুমাম বল। আমি তোর যে এত সুন্দর একটা মামাতো বোন আছে আমারে তো আগে কখনো বলিসনি। রাফি কার কথা বলছিস নাফিসা? আমি হুমম। রাফি শোন ওর দিকে নজর দিবি না এটা তোর ভাবি বুঝলি? আমি মনে মনে বললাম, আর ব্যাস বন্ধু আমার ডুবে ডুবে পানি খাচ্ছে। তারপর আমি বললাম, আমি কিন্তু ও তো বললো সে নাকি সিঙ্গেল। রাফি আমি ওকে প্রপোজ করিনি। আমি কেন? রাফি আমার ভয় করে যদি ও রিজেক্ট করে। তাই আমি ওকে রাগানো আর একটু উস্কানোর জন্য বললাম, আমি তুই যদি ওকে প্রপোজ না করছো তাহলে আমি ওকে প্রপোজ করব। আর তোর সাহসই নেই তুই কি প্রপোজ করবি? রাফি কি আমার সাহস নেই? ঠিক আছে দেখ তুই এই রাফি কি করতে পারে। আমি হুম দেখা বলেই ফোনটা কেটে দিলাম। তারপর ফোন রেখে দুপুরের ভাত ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে নাফিসা আমাকে টেনে তুলল। নাফিসা রাকিব। আমি উম্মম। নাফিসা উঠো। আমি কেন? নাফিসা বিদেশে আসছো একটু না ঘুরলে হয়। চলো তোমাকে নিয়ে ঘুরতে বের হব। আমি পড়ে যাই। নাফিসা না এক্ষুনি। তুমি উঠো। নাফিসার জোরাজুরিতে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাফিসার সাথে ঘুরতে বের হলাম। নাফিসা অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে গেল। আর সেটা হলো সমুদ্রের বিচ। এখানে এসে মনটাই অনেক ভালো হয়ে গেল। নাফিসা আর আমার অনেকগুলো সেলফি তুললাম। তারপর নাফিসা বলল, নাফিসা চলো আমার একটু শপিং করতে হবে। আমি ঠিক আছে চলো। তারপর দুইজন মিলে শপিং মলে চলে আসলাম। নাফিসা কিছু কাপড় কিনলো সাথে আমার জন্যও কিনলো। বাসায় আসতে অনেকটাই রাত হয়ে গেল। এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষে আমি আমার রুমে চলে আসলাম। একটু পরেই নাফিসা আমার রুমে চলে আসলো। নাফিসা আসবো? আমি আরে আসো না প্লিজ। নাফিসা তুমি তো আমার জন্য কিছুই করলে না। আমি কিসের কথা বলছো? নাফিসা রাফি। আমি চিন্তা কইরো না। একটু দোষ দিয়েছি। দাঁড়াও দোষটা আর একটু বাড়িয়ে দেই। নাফিসা মানে? আমি আমার সাথে তোলা আজকের পিকগুলো তোমার ফেসবুকে আপলোড করে দাও আর আমাকে ট্যাগ করে দাও ব্যাস আর কিছুই করতে হবে না। নাফিসা ওকে। বলেই নাফিসা আমার কথা মতো ফেসবুক পিক আপলোড করে দিল। তারপর আমরা কিছুক্ষণ গল্প করতেই দেখি রাফি নাফিসাকে ফোন করেছে। নাফিসা আমাকে বলল, নাফিসা কি করব? আমি রিসিভ করো কিন্তু স্পিকারে দাও। তারপর নাফিসা ফোন রিসিভ করে বলল, নাফিসা হ্যালো। রাফি হাই। কেমন আছো? নাফিসা ভালো। তুমি? রাফি ভালো নেই। নাফিসা কেন? রাফি এইটা তুমি কি করলে? শেষ পর্যন্ত তুমি আমার বন্ধুর সাথে রিলেশনে গেলে। নাফিসা যাব নাই বা কেন? রাফি তুমি বুঝো না কেন আমি তোমাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি। যখন থেকে ভালোবাসা বুঝি না তখন থেকে ভালোবাসি। প্লিজ তুমি এমন কইরো না। আমি মরে যাব। নাফিসা তুমি যে আমাকে ভালোবাসো সেটা কি কখনো মুখ ফুটে বলেছ? তুমি তো একটা ভিতর ডিম। রাফি ভয় বলিনি। নাফিসা হ্যাঁ তুমি ওই ভয় নিয়েই থাকো। রাফি আমি রাকিবকে এত বড় একটা হেল্প করলাম আর ও আমাকে তার এই প্রতিদান দিল। নাফিসা ওর জন্যই আর তুমি বলতে পারছো। না হলে কখনোই বলতে না। রাফি মানে? নাফিসা মানে হলো তুমি যাতে নিজের মুখে বলো তুমি আমাকে ভালোবাসো তার জন্য এটা ওরই একটা সাজানো নাটক ছিল। রাফি কি হহ? নাফিসা কি হহ নয় সত্যি। শুক্রিয়া করো এমন একটা বন্ধু পাইছো। রাফিও কোথায়? নাফিসা এখানেই আছে। রাফি একটু ফোনটা ওকে দিবা? আমি শুনতেছি বল। রাফি থ্যাংক ইউ দোস্ত। আমি রাখো তোর থ্যাংক ইউ। দেশে আসলে ট্রিট নিব। রাফি ওকে ডান। আমি আর আমাকে ক্ষমা করে দেশ এই নাটকটা করার জন্য। রাফি তোর এই নাটকের জন্যই তো আমি আমার ভালোবাসার মানুষকে বলতে পারছি, তুই সত্যিই আমার প্রকৃত বন্ধু। আমি বাদ দে। তোদের জন্য শুভকামনা রইল।
তারপর রাফি আরো কিছুক্ষণ নাফিসার সাথে ফোনে কথা বলল। তারপর ফোন রেখে দিয়ে আমাকে বলল, নাফিসা থ্যাংক ইউ। আমি কেন? নাফিসা তোমার জন্যই আমার ভালোবাসা পেলাম। তুমিও ওর মতো বলতে লাগলে আবার। নাফিসা আচ্ছা সরি, আমি বন্ধু হিসেবে করতেই পারি। তারপর আরো কিছুক্ষণ নাফিসার সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। ভার্সিটির ক্লাস, নাফিসার বন্ধুত্ব, রাফি আর নাফিসার প্রেমের খুনসুটিতে 15 দিন কেটে গেল। এই 15 দিন আব্বু আম্মু সহ আমার আত্মীয় স্বজনগণ আমার সাথে একদিনও কথা বলেনি। কথা হয়নি মানে আমি যোগাযোগ করিনি। এখানে এসে নতুন দেশের সিম কিনেছি। এই নাম্বারটা ওনাদের দেইনি, তাই যোগাযোগ নেই। আমি তাদের অবহেলা সহ্য করতে পারবো না, তাই মূলত যোগ বন্ধ রাখছি। যাই হোক, 15 দিন পর বাংলাদেশে ছোট খালামুনি মিমকে ফোন করে বলল, খালামুনি মিম, তোমার হোয়াটসঅ্যাপ একটা ভিডিও সেন্ড করেছি, ওইটা তোমার দেখা উচিত। মিম ওকে ফুপ্পি বলেই মিম ফোনটা কেটে দিয়ে ভিডিওটা দেখতে লাগলো। ভিডিওটা দেখে মিমের চোখ কপালে উঠল। এটাও কি দেখলো? নিজের চোখকেই সে বিশ্বাস করতে পারছে না। কারণ ভিডিওটা ছিল রাকিব আর ইতির মধ্যে ঘটে যাওয়া সেদিনের ঘটনা। ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে ইতি নিজের 3 পিচের সামান্য অংশ ছিঁড়ে রাকিবকে ফাঁসানোর চেষ্টা করেছে। ভিডিওটা দেখে মিম মাটিতে ধপ করে বসে পড়ে আর বিড় করে বলতে লাগলো, মিমে আমি করলাম। ও আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি একটাবারের জন্য ওর কথা শুনিনি। এটা আমি কি করলাম বলেই অঝরে কান্না করতে লাগলো। মিমের এই অবস্থা দেখে মামা মামি তড়িঘড়ি করে তার কাছে এসে বলল, মামি কি হয়েছে মিম, তুই এমন করছিস কেন আর এভাবে কাঁদছিসই বা কেন? মিম উনাদের কথার কোনো উত্তর না দিয়ে শুধু বলতেই লাগলো, মিমে আমি করলাম, আমি করলাম। মামি সামনে পড়ে থাকা মোবাইল তুলে তারাও ভিডিওটা দেখে ফেললো আর সত্যিটা জেনে গেল। ওনারাও উনাদের ভুল বুঝতে পারলো আর অনুতপ্ত হলো। কিছুক্ষণ পর কান্না থামিয়ে ছোট খালামুনিকে ফোন করে আর বলে, মিম ফুপ্পি, আপনি এই ভিডিও কিভাবে পাইছেন? খালামুনি, ওই ঘটনার দিন আমার ছোট মেয়েকে আমার ফোন ওর হাতে দিয়ে রাকিবের ঘরে খেলতে রেখে আসছিলাম। তোমাদের মনে আছে কিনা জানি না, ওই হয়তো ভুল করে ভিডিওতে চাপ দিয়েছে আর ভুলে ভিডিও হয়ে গেছে। আজকে ফোন চাপতে হঠাৎই বের হয়েছে। তবে এটাই বুঝলাম, সত্যি কখনো গোপন থাকে না, কোনো না কোনো ভাবে প্রকাশ পেয়ে যায়। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল এই ঘটনাটা মিথ্যা, শুধু শুধু ছেলেটা কষ্ট পেল বলেই ফোনটা কেটে দিল। মিম আবারও কান্না করতে লাগলো। মামি ওকে সান্ত্বনা দিতে লাগলো। কিছুক্ষণ পর মিম বলল, মিম মা, আমি রাকিব ভাইয়াকে অনেক ভালো, আর আমি যতটা ভালোবাসি রাকিব ভাইয়া আমাকে তার থেকে বেশি ভালোবাসে। কিন্তু এই ঘটনার জন্য আমি ওর মুখ দেখাতে বারণ করেছিলাম, তাই ও আমেরিকা চলে গেছে বলেই মামিকে ধরে অনেক জোরে কান্না করতে লাগলো। আর মামিও ওকে সান্ত্বনা দিয়ে বলল, মামি চিন্তা করিস না, ও একদিন ঠিকই ফিরে আসবে। মিম না মা, আমি ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, ও আর আমার কাছে ফিরে আসবে না। কিন্তু আমি এর অবশ্যই জবাব চাই, ওই ইতি থেকে কেন সে এমন করলো বলেই বড় খালামুনিকে মামাকে দিয়ে ফোন দেওয়ালো আর বলল, মামা হ্যালো। খালামুনি, হুমাম ভাই বল। মামা, তোরা সবাই আজকে আমার বাসায় খুব জরুরি দরকার ছিল। খালামুনি, কেন, কি হয়েছে? মামা, সেটা এলেই বুঝতে পারবি, আগে আয়। খালামুনি, ওকে। আমার আম্মুকেও একই কথা বলে মামা আসতে বলল, আব্বুকে সহ, সাথে ছোট খালামুনি কেও। বিকেলের মধ্যে সব আব্বু আম্মু সহ সব খালামুনিরা মামার বাড়িতে চলে আসলো। বিকেলে কিছুই বলল না। রাতে খাওয়া শেষে সবাই একত্রিত হলো। বড় খালামুনি বলে উঠল, খালামুনি, তা হঠাৎ জরুরি তলব? কিছু হয়েছে বলতো ভাই? মিম, আপনাদের একটা সিনেমা দেখানোর জন্য একত্রিত করা হয়েছে, যার লেখিকা আপনার মেয়ে ইতি। খালামুনি, মানে এগুলো কি বলছো? বড়দের মাঝে বেয়াদবি করছো কেন মিম? মিম, আপনারাই দেখুন কে বেয়াদব বলেই মিম সবাইকে ওই ভিডিওটা দেখাতে লাগলো। ভিডিওটা দেখে মিমের মতোই সবার চোখে কপালে উঠল। আম্মু তো দেখেই কেঁদে দিচ্ছে যে তার ছেলের কোনো দোষ নেই আর তার সাথে এতদিন কি ব্যবহার করে এসেছি। বড় খালামুনি তো মাথা নিচু করে আছে, যার জন্য আমার আম্মুকে কথা শুনিয়েছে আর সেখানে তার মেয়েই দোষী প্রমাণিত হয়েছে।
সবাইকে ভিডিওটা দেখানোর পর ইতিকে সবাই জিজ্ঞাসা করলো, সবাই, ইতি তুমি কেন এমনটা করলে? ইতি নিশ্চুপ। সবাই চুপ করে আছো কেন? বলো কেন এমন করলে? তারপর ইতি বলল, ইতি আমিও রাকিব ভাইয়াকে অনেক ভালোবাসি, সেজন্য আম্মু খালামুনিকে সেদিন বিয়ের প্রস্তাব দিয়েছিল। তখন বিশ্বাস করেন আমার মতো খুশি কেউ ছিল না। কিন্তু রাকিব ভাইয়া কি করলো? সবার সামনে আম্মুকে না বলে দিল। তাও কিছু করিনি। আবার আমি ভাইয়াকে সেদিন প্রপোজ করি, কিন্তু ভাইয়া সেদিন ও আমাকে রিজেক্ট করে দিল। তাও ওই মিমের জন্য। তখন আমার অনেক রাগ হয়। আমার মধ্যে কি নেই যা মিমের মধ্যে আছে? তাই ভাবলাম আমি যদি ভাইয়াকে না পাই তাহলে মিমকেও পেতে দিব না। আর ভাইয়ার আমাকে রিজেক্ট করার শাস্তি হিসেবেও আমি এটা করেছি। সবাই ইতির কথা স্তব্ধ হয়ে গেল। মেয়েটি কি বলে? মনে মনে এত রাগ পুষে রেখেছে। সবাই হা করে ইতির দিকে তাকিয়ে আছে। একটু পর মিম ইতির কাছে আসলো। আর এসেই মিম থা শশস। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ইতির দুই গালে দুইটা থাপ্পড় বসিয়ে দিল। আর ইতি গালে হাত দিয়ে মাথা নিচু করে আছে। তারপর মিম বলল, মিম, তোমাকে আমি নিজের বড় বোন হিসেবে মানতাম, আর তুমি কিনা আমার জন্য মনে এত ঘৃণা পুষে রেখেছ। ছি, তুমি বোনের যোগ্যই হতে পারো না। বলেই কান্না করতে করতে রুমে চলে গেল। আম্মুও কান্না করতে লাগলো। আর বলতে লাগলো, আম্মু, আমি মা হয়ে আমার সন্তানকেই চিনতে পারলাম না। কি রকম মা আমি? সেদিন যদি ওর কথা শুনতাম তাহলে আজ ও আমার বুকেই থাকতো। হায় আল্লাহ, আমি করলাম। বলেই অনেক কান্না করতে লাগলো। আব্বু আম্মুকে সান্ত্বনা দিতে লাগলো। সেদিন রাতেই বড় খালামুনি আর রীতিমা আমার বাসা থেকে চলে গেল। আব্বু আম্মুও যেতে চাইলে নানি মামি মামার জোড়াজুড়িতে থেকে গেল। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আব্বু আম্মু বাসায় আসার জন্য রেডি হলেন। আসার সময় মিম বলল, মিম ফুপ্পি, রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ হলে আমাকে একটু বলবেন। আম্মু হুমাম ঠিক আছে বলেই আব্বু আম্মু বাসার উদ্দেশ্যে রওনা করলেন। এভাবেই মান অভিমানের মধ্যে দিয়ে আমার জীবন থেকে 4টা বছর পার হয়ে গেল। 4 বছর পর আমি পড়াশোনা শেষ করেছি আর আমেরিকাতেই খুব ভালো একটা জব পাইছি। আর নাফিসা এখন রাফির সাথে বাংলাদেশে। মানে নাফিসার এখানে এক ইংরেজের সাথে বিয়ে ঠিক হওয়াতে ও বাংলাদেশে রাফির কাছে চলে যায়। আর নাফিসার যাওয়ার ব্যাপারে ওকে সম্পূর্ণ হেল্প করেছি আমি। মানে নাফিসাকে বাংলাদেশে পাঠানোর দায়িত্ব আমি নিয়েছিলাম। কিন্তু নাফিসার আব্বু আম্মু সেটা জানে না। কিন্তু ওরা ঠিক করেছিল ওর আব্বু আম্মু যতদিন না রাফিকে মেনে না নিবে ততদিন তারা বিয়ে করবে না। কিন্তু নাফিসার আব্বু আম্মু এখন মেনে নিয়েছে। তাই কাল রাফি আর নাফিসার বিয়ে, আর সেটা বাংলাদেশে। আমাকে ইনভাইট করেছে। আমি দোস্ত, আমি যেতে পারবো না। রাফি কেন? আমি এখানে অনেক কাজ। রাফি, এত শত আমি বুঝি না। তুই আমার বিয়েতে আসছিস ব্যাস, আর কিছুই শুনতে চাই না। কারণ তোর জন্যই আমি আমার ভালোবাসার মানুষকে পেয়েছি। আমি তোদের জন্য এখান থেকে দোয়া করি তোরা সুখে থাক। রাফি, তোর এত কথা শুনতে চাই না। তুই আসবি, না হলে আমি বিয়েই করবো না। আর না আসলে ভাববি আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। রাফি নামের কেউ তোর লাইফে ছিল এটা ভুলে যাবি। আমি রাফি, শোন আমার কথা। আর কিছু বলতেই দিল না। ফোনটা কেটে দিল। রাগ করেছে অনেক। কি আর করার, এখন বন্ধুত্ব রক্ষা করতে বাংলাদেশে যেতেই হবে। রাফির বিয়ে আজ থেকে 5 দিন পর। তাই 2 দিনে হাতের কাজগুলো কমিয়ে নিলাম। আর পরের দিন বাংলাদেশের জন্য টিকিট করে নিলাম। আজকেই রাত 11টার ফ্লাইট। সারা রাত প্লেনে কাটিয়ে সকাল 7টায় ল্যান্ড করলাম। 4 বছর পর দেশের মাটিতে পা রাখলাম। মনে এক অন্যরকম শিহরণ বয়ে গেল। দেশে পা পড়তেই আব্বু আম্মু সহ সবার কথা মনে পড়ল। রাফিকে বলিনি আমি আসছি, গিয়ে একেবারে সারপ্রাইজ দিব। তাই এয়ারপোর্টের বাইরে এসে একটা বাসের টিকিট করে আরো 5 ঘন্টা গাড়িতে জার্নি করে দুপুরের মধ্যেই চলে আসলাম বগুড়া বাস স্ট্যান্ডে। সেখান থেকে একটা রিক্সা নিয়ে সোজা রাফির বাসায় চলে আসলাম। বাসার সামনে দাঁড়াতেই মনে হচ্ছে এটা একটা বিয়ে বাড়ি। বাসাটা অনেক ডেকোরেট করে সাজানো হয়েছে। আমি তাড়াতাড়ি করে রিক্সা ভাড়া মিটিয়ে বাসার ভিতরে প্রবেশ করলাম। দরজায় কলিং বেল চাপতেই ভিতর থেকে আন্টি, রাফির আম্মু, দরজা খুলে দিল।
আমাকে দেখেই তো উনি চোখ ছানা বড়া করলেন। তারপর আমি বললাম, আমি আসসালামু আলাইকুম আন্টি। আন্টি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রাকিব বাবা? এতদিন পর আন্টির কথা মনে পড়লো তোমার? আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন আন্টি? আন্টি আমিও ভালো আছি বাবা। আমি সবার কথাই মনে পড়ে আন্টি। আপনার কথাও অনেক মনে পড়ে। তাই তো বাসায় না গিয়ে সরাসরি আপনার কাছে ছুটে এলাম। আন্টি আসছো ভালো করছো বাবা। রাফি তোমার জন্য মন খারাপ করে বসে আছে। আমি হারামিটা কই? আন্টি ভিতরেই আছে, আসো তুমি। তারপর আমি আন্টির সাথে ভিতরে প্রবেশ করলাম। তারপর আন্টি বলল, আন্টি রাফি একটু বের হও, দেখ কে আসছে। রাফি বের হতে হতে বলল, রাফি কে আসো? পুরোটা বলতেই পারল না। তার আগেই রাফির নজর আমার দিকে পড়ল আর বলল, রাফি রাকিব। রাফি এর কোনো কথা না বলে উপর থেকে সোজা দৌড়ে এসে আমাকে চেপে ধরল আর বলল, রাফি আমি ভাবছি সত্যি তুই আসবি না। আমি তোর বিয়ে আর আমি না এসে থাকতে পারি। রাফি আমাকে বলিসনি কেন? আমি এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দিতাম। আমি বললে তো আর এই সারপ্রাইজটা দিতে পারতাম না। রাফি আমার আর কিচ্ছু চাই না দোস্ত। মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে হ্যাপি মানুষ। আমার ভালোবাসার মানুষ আমার হতে যাচ্ছে, আবার আমার বন্ধু আমার পাশে আছে। আর কি চাই? আমি দোয়া করি সারা জীবন এভাবেই হ্যাপি থাক। রাফি আমি চাই তুইও আমার মতো তোর ভালোবাসার মানুষকে নিজের করে পাস। সেজন্য আমি তোকে না জানিয়ে তোর মামাতো বোন মিমের খোঁজ নিয়েছি। রাফির কথায় একটু অবাক আর এক্সাইটেড হয়ে বললাম, আমি কেমন আছে সে? ওর কি বিয়ে হয়েছে? ওর জামাই দেখতে কেমন? রাফি ভালো নেই রে। জানিস ও এখনো তোর অপেক্ষায় আছে। আমিও কেন অপেক্ষা করবে? ও তো আমাকে তার সামনে যেতেই নিষেধ করেছে। আমার মুখটাই সে আর কখনো দেখতে চায় না। রাফি হুমম কিন্তু এইটা সেদিন পর্যন্ত যেদিন ও সত্যিটা জানতে পারলো। আর শুধু মিমি না, তুই যাওয়ার 15 দিন পরেই সবাই জানতে পারে দোষটা কার ছিল। ইনফ্যাক্ট তোর আব্বু আম্মু তোর জন্য অপেক্ষা করে থাকে যে তুই কবে ফিরে আসবি। আমি সত্যিটা সবাই জানলো কি করে? তারপর এখানে ঘটে যাওয়া সমস্ত ঘটনা রাফি আমাকে খুলে বলে। সব শুনে এখন আমার আব্বু আম্মুকে দেখতে অনেক ইচ্ছে হচ্ছে। কিন্তু 2 দিন পর রাফির বিয়ে যদি বাসায় যায় তাহলে কিছুতেই আর আসতে দিবে না। কারণ এতদিন পর উনাদের ছেলেকে পাবে। আর এদিকে গেলে রাফিও অনেক কষ্ট পাবে। তাই ভাবলাম কাল রাফির বিয়ে খেয়ে তারপর একেবারে বাসায় যাব। এতক্ষণ আমাদের কথা শুনে নাফিসাও নিচে আসলো। এসেই আমাকে বলল, নাফিসা রাকিব কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো। তুমি? নাফিসা আলহামদুলিল্লাহ। আমি বাহু আমার বন্ধুকে পেয়ে তো তোমার এই বন্ধুকে ভুলেই গেছো। নাফিসা তুমি মনে হয় খুব মনে রাখছো। একটা ফোনও তো করো না। আমি তোমার সাথে কথায় পারবো না। রাফি তোর জীবনটা তেজপাতা হবে। নাফিসা রাকিব ভালো হবে না কিন্তু। বলেই আমি নাফিসা আর রাফি হাসতে লাগলাম। গেস্ট রুমে আমার থাকার ব্যবস্থা করা হলো। অনেক দূর থেকে এসে অনেক ক্ষুধা লাগছে, তাই ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম। সকালে রাফির বিয়ের আয়োজন করাতে সবাই অনেক ব্যস্ত। বিয়ে বাড়ি, অনেক কাজ থাকবে, এটাই স্বাভাবিক। তাই আমিও কাজে লেগে পড়লাম। রাফি আর রাফির আম্মু বলল, রাফি দোস্ত মাংসের অর্ডার আর একটু বেশি দিতে হবে। তুই একটু গিয়ে কথা বলবি প্লিজ। আমি সমস্যা নেই, আমি যাচ্ছি। কিন্তু তোর বাইক লাগবে। রাফি আর এইটা বলা লাগে, তুই নিয়ে যা। রাফির দেয়া ঠিকানার উদ্দেশ্যে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আধা ঘন্টা বাইক চালিয়ে ঠিকানা অনুযায়ী পৌঁছে গেলাম। তারপর রাফির কথা অনুযায়ী কাজটা করে ফেললাম। আবার বাইক চালিয়ে রাফিদের বাসায় চলে আসলাম। আমি বাসায় আসতেই রাফি বলে উঠল, রাফি রাকিব আসছিস? আমি হুমম কেন, কি হয়েছে? রাফি তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আমি কি সারপ্রাইজ বল? রাফি সেটা তুই তোর রুমে গেলেই বুঝতে পারবি। আমি এত সাসপেন্স রাখছিস কেন, বল না কি হয়েছে? রাফি তোর রুমে যেতে কি হচ্ছে? আমি ওকে বলেই আমি আমার রুমের দিকে যেতে লাগলাম। আমার রুমের দরজায় দাঁড়াতেই মনে হলো ভিতরে কেউ আছে। দরজা খুলতেই আমার চোখ দুটো কপালে উঠে গেল।
অবাক হয়ে আমার রুমে বসে থাকা দুটো মানুষকে দেখেই চলেছি। তাদের দেখে অজান্তেই চোখ বেয়ে পানি পড়তে লাগলো, কারণ তারা ছিল আমার প্রিয় আব্বু আম্মু। আমাকে দেখে আব্বু আম্মু নীরবে চোখের পানি ফেলতে লাগলো। হঠাৎ আম্মু এসে আমাকে ঝাপটে ধরে কান্না করতে লাগলো আর বলল, আম্মু এত রাগ তোর? আব্বু আম্মুকে একটা বার দেখতেও ইচ্ছে করেনি? এই 4টা বছর কি করে থাকতে পারলি আমাদের ছেড়ে? একটা বারও কি আমাদের কথা মনে হলো না তোর? আমি তোমাদের কথা প্রতিনিয়ত মনে পড়ে আম্মু, কিন্তু তোমাদের অবহেলা আমার সহ্য হতো না, তাই চাইলে যোগাযোগ করতে পারিনি আম্মু। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আম্মু তুই কেন ক্ষমা চাচ্ছিস? ক্ষমা তো আমাদের চাওয়ার কথা। তোকে মিথ্যা ভুল বুঝে এত দূরে রেখে কষ্ট দিয়েছি। সেদিন যদি তোর কথা শুনতাম তাহলে আজ তুই আমার থেকে কখনো দূরে থাকতি না। আমি বাদ দাও আম্মু, অতীত মনে করতে চাই না। এখন বলো তোমরা কেমন আছো? আম্মু ভালো ছিলাম না, কিন্তু তোকে কাছে পেয়ে অনেক খুশি। পাশে থেকে আব্বু বলে উঠলো, আব্বু আমার ছেলে তো আমাকে ভুলেই গেছে। আমি কি যে বলো আব্বু। বলেই আমি আব্বুকে জড়িয়ে ধরলাম। তারপর তাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম। আজকে আমি অনেক খুশি। আমার পরিবার আমার সাথে আছে, আবার আগের মতো সাপোর্ট করছে। আমি আম্মুকে বললাম, আমি আম্মু মিমের কি খবর? আম্মু সেও ভালো নেই, কারণ তুই চলে যাওয়ার পর আমরা বুঝতে পারি তোরা দুজন দুজনকে অনেক ভালোবাসিস। তুই এসেছিস জানলে মিম সব থেকে বেশি খুশি হবে। আম্মু আর জানিস, বিশ্বাস করলেও মিম কখনো বিশ্বাস করেনি যে তুই ফিরে আসবি না। ও বারবার বলতো আমার জন্য হলেও একদিনও ফিরে আসবেই। সত্যিই ও তোকে অনেক ভালোবাসে। তোর বন্ধুর বিয়েটা হয়ে গেলে এবার আমরা তোর বিয়েটা দিব মিমের সাথে। আমি না আম্মু, আমি মিমকে বিয়ে করতে চাই না। আম্মু কি বলছিস এগুলো? আমি সত্যিই বলছি আম্মু, কারণটা জানতে পারি? আমি কারণ ও আমাকে বিশ্বাস করে না। সেদিন আমি ওকে অনেকবার বলেছি আমার কোনো দোষ ছিল না, কিন্তু ও মোটেই বিশ্বাস করতে পারেনি। উল্টো আমাকে বলেছে কখনো যেন আমি আমার মুখ তাকে না দেখাই। তাই আমি তার কথাই পালন করছি। যেখানে আমাকে বিশ্বাসই করে না সেখানে আর যাই হোক ভালোবাসা নেই। আম্মু আমার কথা শুনে মাথা নিচু করে থাকলো। তারপর কিছুক্ষণ পর বলল, আম্মু কিন্তু পরে তো ভুল বুঝতে পারছে। আমি হুমম, কিন্তু সেটা প্রমাণ দেখার পর। ও যদি সত্যিই আমাকে ভালোবাসতো তাহলে প্রমাণ হওয়ার আগেই আমাকে বিশ্বাস করত, আমাকে সাপোর্ট করত, কিন্তু ও সেটা করেনি। আম্মু কিন্তু। আমি আম্মুকে পুরো কথা না বলতে দিয়ে বললাম, আমি আম্মু প্লিজ তুমি আর ওর কথা বলে কনভিন্স করতে আইসো না। তারপর আম্মু আর কিছু বলল না। 2 দিন ধরে এখানে থেকে রাফি আর নাফিসার বিয়ে ধুমধাম করে হয়ে গেল। 2 দিন পর আমি আব্বু আর আম্মু রাফির বাসা থেকে বিদায় নিয়ে নিজেদের বাসায় চলে আসলাম। আম্মু বাসায় আসা মাত্র মামা মামি নানি খালামুনি সবাইকে ফোন দিয়ে জানিয়ে দিল আমি দেশে ফিরছি। শুনে মিম অনেক খুশি হলো, আর মামা মামির সাথে তৎক্ষণাৎ আসার জন্য বায়না ধরলো। দুপুরে আম্মু সব আমার পছন্দের খাবার তৈরি করেছে, তাই অনেকদিন পর আম্মুর হাতের রান্না পেয়ে তৃপ্তি সহকারে খেলাম। খাওয়া শেষে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। বিকেলের মধ্যেই মামা মামি নানি খালামুনি আর মিম চলে আসলো। মিম এসেই আম্মুকে বলল, মিম ফুপ্পি রাকিব ভাইয়া কোথায়? আম্মু আরে উত্তেজিত হচ্ছিস কেন? ও আছে। মিম ফুপ্পি বলো না রাকিব ভাইয়া কোথায়? আম্মু ওর রুমে ঘুমায়। বলা মাত্র মিম আর এক মুহূর্ত দেরি না করে আমার রুমে হাঁটা দেওয়া শুরু করলো। সবাই আজব দৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে আছে। আমার রুমের দরজার সামনে আসতেই মিমের হার্টবিট চক্রবৃদ্ধি হারে বাড়তে লাগলো। তারপর মিম আস্তে করে দরজা খুলে আমার রুমে প্রবেশ করলো। আমার খাটের কাছে এসে আমাকে দেখেই নীরবে চোখের পানি ফেলতে লাগলো। আমাকে ঘুম থেকে না তুলেই আমার পাশে বসে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে লাগলো। মনে হয় কত বছরের আমাকে দেখার তৃষ্ণা আজ মেটাচ্ছে। হঠাৎ মিমের চোখের পানি আমার গালের উপর টপ করে পড়াতে আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলতেই দেখি মিম আমার কপালে তার ঠোঁটের স্পর্শ দিচ্ছে। আমি লাফ দিয়ে উঠে বললাম, আমি মিম, তুমি এখানে? এগুলো কি করতেছ? আর কখন এসেছো? মিম আমার কথার কোনো উত্তরই দিল না, না দিয়ে শুধু দেখতেই আছে। তারপর আমি আবার বললাম,
আমি কি হলো, হা করে তাকিয়ে আছো কেন? কিছু বলো। মিম, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তুমি কেমন আছো? মিম, এতদিন ভালো ছিলাম না। তোমাকে দেখার পর অনেক ভালো হয়ে গেছি। আমি হুমম। নিশি, আমার কথা কি একবারও মনে পড়েনি এই 4 বছরে? আমি চুপ করে মাথা নিচু করে আছি। তারপর মিম আবার বলল, মিম, কি হলো, উত্তর দাও। আমি অনেক মনে পড়েছে, কিন্তু তুমি নিজেই তো যোগাযোগ রাখতে নিষেধ করেছো, ভুলে গেছো। এবার মিম চুপ করে মাথা নিচু করে আছে। তার একটু পর মিম আবার বলল, মিম প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। সেদিন আমার তোমার কথা শোনা উচিত ছিল। আমি বাদ দাও ওসব কথা। অতীত মনে করতে চাই না। মিম, তাহলে বলো আমাকে ক্ষমা করেছো? আমি হুমম। মিম, তাহলে একটা কথা বলবো? আমি হুমম, বলো। মিম, আমি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি? আমি মিমের কথা শুনে ভাবতে লাগলাম। আমার ভাবা দেখে মিম আবার বলল, মিম, কি হলো, এত কি ভাবছো? আমি কিছু না। মিম, তাহলে বলো, আমি কি তোমাকে একটা বার জড়িয়ে ধরতে পারি? আমি ওয়াশরুমে যাব ফ্রেশ হতে। বলেই আমি মিমকে পাশ কাটিয়ে আমার ওয়াশরুমে চলে গেলাম। আমার এরকম আচরণ মিম একদম আশা করেনি। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে দেখি মিম আমার রুম থেকে চলে গেছে। যাক, ভালোই হয়েছে। তারপর রেডি হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি মামা, মামি, নানি, খালামুনি আর আম্মু মিলে হেসে হেসে আড্ডা দিচ্ছে। ততক্ষণে বাহিরে সন্ধ্যা নেমে এসেছে। আমি মামা, মামি, নানি, খালামুনি সবার সাথে কুশল বিনিময় করলাম। রাতে খাওয়ার সময়ও মিমের সাথে খুব বেশি কথা বলিনি। খাওয়া শেষে আমি আমার রুমে চলে আসলাম। রাতে ঘুম ধরছে না, তাই একটু হাঁটাহাঁটি করার জন্য ছাদে চলে আসলাম। একটু পর কারো আসার শব্দ শুনতে পেলাম। বুঝতে আর বাকি রইল না এটা মিম। মিমের নীরবতা আমি অনুভব করতে পারি। আমি ওর উল্টো দিকে ঘুরে আছি। উল্টো দিকে ঘুরে থেকেই বললাম, তুমি এত রাতে এখানে? মিম, তুমি কি করে বুঝলে আমি এসেছি? আমি সেটা তোমার না জানলেও চলবে। এখন বলো, এত রাতে এখানে এসেছো কেন? কেউ দেখলে কি ভাববে? মিম, কেউ কিছুই ভাববে না। তুমি এখান থেকে যাও প্লিজ। মিম, আগে বলো, তখন আমার কথার উত্তর না দিয়ে এভাবে চলে আসলে কেন? আমি কখন আর কোন কথা? মিম, সন্ধ্যায় যখন বললাম তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি তখন। কাজ ছিল। মিম, কি কাজ? আমি সবকিছু তোমাকে বলতে আমি বাধ্য নই। মিম, তুমি আর আমার আগের রাকিব ভাইয়া নেই। তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। আমি এমনি ছিলাম আর এমনি আছি। মিম, একটা সত্যি কথা বলবে? আমি হুমম, বলো। মিম, তুমি কি এখন আমাকে ভালোবাসো না? আমি কোনো কথা না বলে চুপ করে আছি। তখন মিম আবার বলে উঠল, মিম, আমি বুঝে গেছি তোমার এই চুপ থাকার মানে কি। কারণটা শুনতে চাই। আমার দোষ কি ছিল? তুমি এখনো বুঝতে পারছো না কারণটা কি? মিম, না, তুমি বলো। কারণ তুমি আমাকে কখনো ভালোবাসোনি। তাই আমার প্রতি তোমার কোনো বিশ্বাসই ছিল না। সেদিন আমি তোমাকে অনেকবার বলেছি আমার কোনো দোষ ছিল না। কিন্তু তুমি মোটেও বিশ্বাস করতে পারোনি। উল্টো আমাকে বলেছ কখনো যেন আমি আমার মুখ তোমাকে না দেখাই। যেখানে আমাকে বিশ্বাসই করো না, সেখানে আর যাই হোক ভালোবাসা নেই। এবার মিম আমার কথাগুলো শুনে মাথা নিচু করে আছে। তারপর কিছুক্ষণ পর বলল, মিম, কিন্তু আমি তো ভুল বুঝতে পারছি। আমি হুমম, কিন্তু সেটা প্রমাণ দেখার পর। তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসতে, তাহলে প্রমাণ হওয়ার আগেই আমাকে বিশ্বাস করতে, আমাকে সাপোর্ট করতে। কিন্তু সেটা তুমি করনি। তার চেয়ে ইতি আমাকে সত্যিকারের ভালোবাসছে। কেননা ও আমার ভালোবাসা পাওয়ার জন্য এগুলো করেছে। ও আমার ভালোবাসা পাওয়ার জন্য নিজের মান সম্মানের দিকে পর্যন্ত না তাকিয়ে নিজেকে দোষারোপ করেছে। আর কিছু শুনতে চাও? না চাইলে ইউ ক্যান গো নাও। আমার কথাগুলো শুনে মিম কান্না করতে লাগলো। তাই আমি ধমকের সুরে বললাম, এই তোমার ন্যাকা কান্না, অন্য কোথাও গিয়ে কাঁদো। আমাকে একটু একা থাকতে দাও। ইউ ক্যান লিভ নাও। আমার ধমক শুনে মিম আরো জোরে কান্না করতে করতে নিচে চলে গেল। করুক, আমার কি। আমিও আরো কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরি করে রুমে চলে আসলাম। কখন যে ঘুমিয়ে গেছি জানি না। সকালে ঘুম একটু দেরিতে ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম।
নিচে এসে দেখি মামা মামি আব্বু আম্মু সবাই আছে, কিন্তু মিম নেই। ওকে সকাল থেকেই দেখতে পাচ্ছি না। নাস্তার টেবিলে বসতেই মামি আমাকে বলে উঠল, মামিরা কি বেটা, তুমি ঠিক করনি? আমি কোনটা মামি? মামি কাল রাতে যেটা হয়েছে। মিম সারা রাত অনেক কান্না করেছে। তুমি যখন ছিলে না, ও সব সময় তোমার কথা বলে কান্না করে। সত্যিই ও তোমাকে অনেক ভালোবাসে। তোমার আসার খবর পেয়ে ও অনেক খুশি হয়েছিল। এর মধ্যে ওর বিয়ে দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু ও তোমাকে ছাড়া বিয়ে করবে না। অনেক আশা নিয়ে এখানে আসছিল, কিন্তু তুমি এটা কি করলে? আমি মিম কোথায়? মামি সকালে উঠেই বাসায় চলে গেছে। আপনি চিন্তা কইরেন না, রাগ কমলে সব ঠিক হয়ে যাবে। তারপর আমরা সবাই মিলে নাস্তা করে নিলাম। সকালের খাবারের পর মামা মামি নানি খালামুনি সবাই চলে গেল। কারণ থাকতে চাইলেও বাসায় মিম একা আছে, তাই চলে যেতে হলো। এভাবে কয়েকদিন কেটে গেল। মিমের সাথে আমার কথা হয় না, হয়তো এখনো রেগে আছে। আরো 3 দিন পর দুপুরবেলা আমি আমার রুমে শুয়ে আছি। হঠাৎ আম্মু হাঁপাতে হাঁপাতে আমার রুমে এসে হাজির। আমি আম্মুর এই অবস্থা দেখে বললাম, আমি কি হয়েছে আম্মু, এরকম করছো কেন? আম্মু মিম মি ম আমি মিম। কি হয়েছে মিমের? তারপর আম্মু যা বলল তা শুনে আমার চোখ কপালে উঠল। কারণ আম্মু বলল, আম্মু মিম আত্মহত্যা করার চেষ্টা করেছে, এখন হাসপাতালে আছে। তোর মামা ফোন করেছিল। আম্মুর কথা শুনে বিছানা থেকে লাফ দিয়ে উঠে আম্মুকে বললাম, আমি কি বলছো এগুলো? কেন? আম্মু তোর জন্যই এসব হয়েছে, বলেই আম্মু কান্না করতে লাগলো। আমি আম্মুকে বললাম, আমি প্লিজ কান্না থামাও আর তাড়াতাড়ি চলো। কিছুক্ষণের মধ্যে আমি আব্বু আর আম্মু মামার দেওয়ার ঠিকানা অনুযায়ী হাসপাতালে পৌঁছে গেলাম। গিয়ে দেখি মামা মামি কপালে হাত দিয়ে চেয়ারে বসে আছে। আমাদের দেখেই ওনারা কাছে এসে কান্না করতে করতে বললেন, মামি আপা, আমার একটাই মেয়ে, এই মেয়ের কিছু হলে আমি বাঁচব না। আম্মু চিন্তা কইরো না ভাবি, ওর কিছুই হবে না। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে এলেন। আমরা সবাই ছুটে ডাক্তারের কাছে গেলাম। মামা বললেন, মামা ডাক্তার, আমার মেয়ে কেমন আছে? ডাক্তার, এখন সে বিপদমুক্ত, আপনারা দেখা করতে পারেন। মামা, ধন্যবাদ ডাক্তার। তারপরে কে কে সবাই মিমের সাথে দেখা করে এলো। তারপর আম্মু এসে বলল, আম্মু তুই যাচ্ছিস না কেন? ওর চোখ জোড়া শুধু তোকে খুঁজছে, নাকি এখনো তোর ইগো ধরে রাখবি? তারপর সবার জোড়াজুড়িতে আমি মিমের কেবিনে প্রবেশ করলাম। আমাকে দেখেই প্রথমে মুখে হাসির এক ঝিলতে বেরিয়ে এলো। তার একটু পরেই অভিমানী মুখ নিয়ে আমার দিক থেকে চোখ সরিয়ে নিল। ওর এসব কাণ্ড দেখে আমি নিজেই মনে মনে হাসতে লাগলাম। তারপরে একটা চেয়ার টেনে মিমের পাশে বসে গম্ভীর মুখ নিয়ে ওর কাছে গিয়ে বললাম, আমি মিম, এসব কেন করেছ? এসব পাগল আমির মানে কি? মিম, সেটা তোমাকে কেন বলবো? তুমি কেন আসছো? দেখতে আসছো মরেছি না বেঁচে আছি? আমি সেদিনের ব্যবহারের জন্য আমি সরি। মিম, সরি বলার দরকার নেই। আমি তোমার কেউ না, তুমি চলে যাও। আমি সত্যিই চলে যাব? মিম, আমি জানি না। তারপর ওকে খেপানোর জন্য বললাম, আমি ঠিক আছে, কি আর করার, যখন পাত্তাই দিচ্ছ না তাহলে আমি ইতির কাছেই যাই। বলেই চেয়ার থেকে যখন উঠতে যাব ঠিক তখনই মিম আমার শার্টের কলার চেপে ধরে এক ঝটকায় নিজের কাছে নিয়ে এসে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আমি আচমকা ওর ঠোঁটের স্পর্শ পেয়ে চোখ বড় বড় করলাম। কিছুক্ষণ এভাবেই থাকার পর মিম আমাকে ছেড়ে দিল আর বলল, মিম কুতত্তা, তুই খালি এক পা এখান থেকে গিয়ে দেখা। তোর পা ভেঙে দিয়ে আমার সাথে ফেলে রাখবো এখানে। আমি কেন? মিম, কেন বুঝো না? আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমার উপর আর রেগে থেকো না। আর কখনো তোমাকে অবিশ্বাস করব না। আর একটা বার সুযোগ দিয়ে দেখো। আমি ওকে দিতে পারি একটা শর্তে। মিম, সব রাজি। আমি আরে আগে শুনো তো। মিম, হুম বলো। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তোমার মুখটা আগে দেখতে চাই। 3 বেলা 3বার করে আই লাভ ইউ বলতে চাই। 3 বেলা করে কপালে কিস করতে চাই।
প্রতিটি বিকাল তোমাকে বাইরে ঘুরতে নিয়ে যেতে চাই। রাগ করে দাঁড়িয়ে থাকলে পিছন থেকে জড়িয়ে ধরতে চাই। রাতে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই। মাঝে মধ্যে সারা রাত তোমার সাথে গল্প করে কাটিয়ে দিতে চাই। বিয়ের পর প্রতিদিন শাড়ি পরিয়ে দিতে চাই। অবশেষে বলতে চাই তোমাকে অনেক 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 বেশি ভালোবাসতে চাই। মিম আমার কথাগুলো শুনে হা হয়ে তাকিয়ে আছে। আমি বললাম, আমি কি পারবে তো আমার এগুলো অত্যাচার সহ্য করতে? মিম হুমম অবশ্যই পারবো। সব মেয়েরাই তো এমন ভালোবাসা চায়। আমি অনেক ভাগ্যবতী যে না চাইতেন পেয়ে যাচ্ছি। তারপর মিমের কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিলাম। আর মিম ও লজ্জায় আমার বুকে মাথা লুকালো। অবশেষে আবারও পূর্ণতা পেল আরো একটি ভালোবাসার। সবাই রাকিব আর মিমের জন্য দোয়া করবেন। সমাপ্ত।